আসসালামু আলাইকুম। আজ 19শে জুন 2026, ফ্রাইডে, শুক্রবার। এই দিনটা আসলে আমাদের সবারই ব্যস্ততা থাকে শুক্রবার দিন, পাশাপাশি জুম্মার নামাজ আছে কিছুক্ষণ পরে। তারপরে এই ব্যস্ততার মাঝেও আপনারা আমার মতো একটা ছোট্ট মানুষের কথায় হাজির হয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রিন বাংলাদেশ মূলত আমাদের গাছপালা নিয়ে কাজ করে, সবুজ উপহার বিতরণ করে, শেয়ারিং করে। আর 90 মিনিট স্কুলিং হচ্ছে সেই গাছগুলো কিভাবে যত্ন করা যাবে, মাটি কিভাবে তৈরি করা যায়, অথবা গাছের কি যত্ন করতে হয়, সব কিছু মিলিয়ে আমরা কৃষি এবং পরিবেশ নিয়ে কাজ করি। 90 মিনিট স্কুলিং হচ্ছে একটা কুইক সলিউশন, যেখানে হচ্ছে আপনার ছাদ বাগানে যে সমস্যাগুলো থাকে সেগুলো সলিউশন কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা কথা বলে থাকি। আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের জন্য, আমি আবার বলছি, গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের জন্য আগে যেমন ছোটবেলায় পড়েছিলাম গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এখন কিন্তু বাচ্চাদেরকে সেই 6টা সিজন ডিস্টিং করে আমরা বুঝাতে পারি না কখন বর্ষা কখন, শুধুমাত্র বোঝা যায় বৃষ্টিকাল আর গরমকাল। শীতকালও এখন কিন্তু বোঝা যায় না, ওনলি 15 days শীতকাল। শীতকালে যেহেতু কথা বলেছেন, আমরা যখন, যারা সিনিয়র আছেন, আমরা যখন সেহরি খেতে মা যখন ডাকতেন, আমরা কাঁথা মুড়ি দিয়ে অথবা কম্বল গায়ে দিয়েই কিন্তু মার লোকমা খেতে উঠতাম। সো সেই দিনগুলো এখন আর নেই। এখন ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে চোখ মুছে সেহরি খাওয়ার সময়ও কিন্তু ওই চোখ জ্বলাটা এখন আর থাকে না। যাই হোক, পরিবেশ চেঞ্জ হয়েছে, সবকিছু মিলিয়ে এখন বাংলাদেশ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হয়ে স্পেশালি বড় বড় সিটিগুলো আমাদের আরবান হিট আইল্যান্ডে পরিণত হয়েছে। যেহেতু আরবান হিট আইল্যান্ডে পরিণত হয়েছে, সেহেতু সবাই মিলে আমরা ভেবে দেখেছি যে গাছের কোনো বিকল্প নাই। বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়েছে, এই কার্বন ডাইঅক্সাইড কমানোর একটাই পথ হচ্ছে গাছ লাগানো। সরকার ইতিমধ্যে বলেছেন যে গাছ লাগাতে হবে। সরকার একটা ইন্ডিকেটর তৈরিও করেছেন, কত লক্ষ গাছ লাগাবেন, কত কোটি গাছ লাগাবেন। সেইগুলো পাশাপাশি আমরা কিছু কাজ, আমাদের অবশ্যই কিছু করণীয় থেকে যায়, সেই থেকেই আমরা গাছপালা নিয়ে কথা বলি, পরিবেশ নিয়ে কথা বলি, সব কিছু নিয়ে। সো আমরা আজকে এই গরমের মাঝে ব্যস্ত দিনে আপনারা আসছেন, অবশ্যই আপনাদের সবাইকে, আসলে কথাটা এইরকম, আপনারা কিন্তু এখানে আসেন শুধুমাত্র কথা শুনতে না, আসলে নিজের একটা তাগিদ আছে, তাগিদ থেকে এখানে আসেন। কারণ অনেকেই কিন্তু এখন ঘুমানোর কথা, সেখানে চলে আসছেন। বাজারে যাওয়ার কথা ছিল, অথবা ফ্রিজে আজকে বাজারগুলো গুছিয়ে রাখার কথা ছিল, সেগুলো ফেলে দিয়ে এখানে আসছেন। সো এটা মনের তাগিদে এসেছেন, এটা কি কিন্তু মনিটরি ভ্যালুয়েশন করা কোনোভাবে যৌক্তিক হবে না। সো আমরা সেভাবেই গাছ এবং পরিবেশ নিয়ে কথা বলছি আজকে। এই ছবিটা দেখেই মনে হচ্ছে একটু চা হলে ভালো হতো, নিচে চায়ের ব্যবস্থা আছে, লাল চা, দুধ চা হলে ভালো হতো, কিন্তু অনেকেই দুধ চা খান না। আমি আবার দুধ চা খুব পছন্দ করি, আমি দুধ চা ছাড়া খাই না। চা বলতেই বেশি চিনি, কফি বলতেই বেশি চিনি, আমি পছন্দ করি। তো চায়ের ব্যবস্থা আছে, যদি কারো ড্রাউজি লাগে বা নিচে গিয়ে একটু চা খেয়ে আসতে ইচ্ছা হয়, অথবা কাউকে বললে ওরাও এনে দিবে। তো সবকিছু মিলিয়ে চায়ের দাওয়াত রইল। আঙ্গুর, আঙ্গুর নিয়ে কথা বলবো আজকে। কেমন হয় আঙ্গুর নিয়ে কথা বলে? কথায় বলে আঙ্গুর ফল টক। আসলে আঙ্গুর ফল টক না, আমরা ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা জানতাম না, ম্যানেজমেন্ট প্র্যাকটিস জানতাম না। যারা কৃষিবিদ আছেন তাদের জন্য হচ্ছে খুব সহজ, যে এটা হচ্ছে ক্লাইমেট্রিক ক্রপস,
যে অবস্থায় আপনি হারভেস্ট করবেন ঠিক সেই অবস্থায় চিনিগুলো যে অবস্থায় আছে সেটা থেকে যায়। সো এই ক্লাইমেটিক ক্রপসের বৈশিষ্ট্য হচ্ছে মেচিউর করে এবং ওভার মেচিউর করে গাছ থেকে হারভেস্ট করতে হয়। সেটা হচ্ছে ক্লাইমেটিক ক্রপসের বৈশিষ্ট্য। আঙ্গুরগুলো দেখি ভালো লাগছে না? একটু ওভাল শেপ, পাতাগুলো খুব বড়, লাগানোর 6 মাসে মাঝেই ফুল আসে, ওভার দ্য ইয়ার বেশ কয়েকবার 3বার 4বার করে ফল আসে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় বাংলাদেশে এই আঙ্গুরের চাষের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অনেক ফার্মার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের সহযোগিতায় তারা বাণিজ্যিকভাবে চাষ করেছেন এবং চাষ করে সেটা থেকে ফলন পেয়েছেন, স্যাটিসফ্যাক্টরি ফলন পেয়েছেন, এক্সট্রিমভাবে ফলন পেয়েছেন। আজকে এই গাছটা নিয়ে কথা বলছি কারণ হচ্ছে আমরা হয়তোবা আমার স্টুডেন্টরা হয়তোবা অ্যারেঞ্জ করেছে আপনাদের জন্য বাইকুনুর জাতের একটা আঙ্গুর গাছ। আমরা সবসময় যেই গাছটা সবচেয়ে ডিমান্ডেবল থাকে সেই গাছটা কালেকশন করার জন্য চেষ্টা করি। গ্রিন বাংলাদেশ মূলত এই শেয়ারিং স্টার্ট করেছিল। শেয়ারিং শুধুমাত্র একটা গাছ উপহার দেয়া না, আমরা নিজেরাও কিন্তু সবাই দেখেন অনেকেই হাতে কিছু গাছ দেখা যাচ্ছে, নিজেরাই কিন্তু শেয়ারিং করি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রাইম আমাদের ওয়ার্ক। বাইকুনুর গাছ যদি নিয়ে যান তাহলে কিভাবে যত্ন আত্তে করতে হবে যেন ফলনটা ভালো হয়। যত্ন আত্তে অন্য ফসলে যা আছে তার মতোই হুবহু, শুধুমাত্র প্রুনিংটা খেয়াল রাখতে হবে। আমি কথা প্রসঙ্গে পরে বলবো যে কিভাবে কাটিং প্রুনিং করতে হবে, সেটা যদি আপনি জানেন তাহলে আপনার ফলন সবচেয়ে ভালো হবে। তো আমরা একটু আস্তে আস্তে এটা প্রোডাকশন টেকনোলজিটা একটু বুঝে নিই। অন্য গাছের মতোই একই রকম। এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি পছন্দ করে, এঁটেল মাটি পছন্দ করে না। আপনারা দেখেছি টবের ভিতরে সবসময় আপনার মাটি বাজার থেকে কিনে নিয়ে আসেন, যেই মাটি শক্ত হয়ে যায় সেই মাটিতে ভালো হবে না। তাহলে এটা ওই মাটিটাকে বেলে দোআঁশ মাটি কেমন করে করবেন? বালি মিশিয়ে দেন, বেশি করে বালি মিশিয়ে দেন, বেশি করে আপনি ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেন, বেলে দোআঁশ মাটি হয়ে যাবে। সো ভাবতে হবে না, কারো কাছে যেতে হবে না, আপনি বেশি করে একটু বালি এবং বেশি করে ভার্মি কম্পোস্ট অ্যাড করে দেন, বেলে দোআঁশ মাটি হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থ কোনগুলো? ভার্মি কম্পোস্ট, কাউডাং, হাড়ের গুঁড়া, খৈল পচা, এগুলো সবগুলো জৈব পদার্থ। এগুলো পর্যাপ্ত পরিমাণে যদি দেন তাহলেই কিন্তু ফলন ভালো হবে। তো সহজ জিনিস, পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতে হবে। মানে যেই জায়গায় পানি জমে থাকার সম্ভাবনা আছে, কেমন একটু নিচু জমি যদি হয় তাহলে সেখানে হবে না। ছাদে যদি আপনার ড্রেনেজ সিস্টেমটা, পানি বের হয়ে যাওয়া সিস্টেমটা যদি না থাকে তাহলে গাছটা মারা যাবে। সো আপনাকে প্রথমে এনশিওর করতে হবে পানি জমে থাকবে না। মাটির পিএইচ হচ্ছে অন্য ক্রপসের জন্য 6.5 থেকে 7.5, এটাও 6.0 থেকে 7.5 পর্যন্ত পিএইচ ভালো হয়। কিভাবে পিএইচ কন্ট্রোল করবেন সবগুলো আমি পরে বলছি। তাহলে বেলে দোআঁশ মাটি আর প্রচুর পরিমাণে জৈব পদার্থ যদি দিতে পারেন তাহলেই হচ্ছে গাছটা ফলন হবে এবং উইদিন 6 মান্থস আপনি ফলন পেয়ে যাবেন। এটা হচ্ছে গাছের চেহারা। আমরা বলছি ছায়াতে, যে ব্যালকনিতে অন্তত পক্ষে এক বেলা হলেও রৌদ্র পড়ে না, সেখানে ফসলটা হবে না। গাছ হবে কিন্তু ফুল হবে না, ফল হবে না। এর জন্য খেয়াল করে দেখবেন যেখানে ছায়া থাকে সেখানে পাতাযুক্ত গাছ খুব ভালো হয়, কিন্তু ফলন ভালো হয় না, ফল হয় না, ফুল হয় না। তাহলে রৌদ্র লাগবে, ফুল এবং ফলের জন্য রৌদ্র লাগবে। তাহলে কি হলো, 6 থেকে 8 ঘন্টা বা তার চেয়ে বেশি রৌদ্র পড়ে এমন জায়গায়, মানে হচ্ছে রৌদ্র লাগবে। আঙ্গুর অথবা অন্য ফল, বেগুনের পর্যন্ত রৌদ্র না পাইলে কিন্তু ফলনটা ভালো হয় না। রৌদ্র এসেনশিয়াল। গর্তটা মাঠে যদি করি তাহলে গর্ত করে নিতে হবে। আমি গর্ত একটা স্যাম্পল দেখিয়েছি। এবার 60 সেন্টিমিটার করে মাটিগুলো তুলে এটার সাথে সার মিশিয়ে দিয়ে তারপর গাছটা লাগাবো, ঠিক আছে? যদি টবে হয় তাহলে অন্যভাবে লাগাতে হবে, সেটা আমি পরে বলছি। আমি জৈব পদার্থের কথা যদি বলি তাহলে জৈব পদার্থ হচ্ছে ভার্মি কম্পোস্ট খুব পছন্দ করে, হাড়ের গুঁড়া আপনারা সবাই কিন্তু ইউজ করছেন, এগুলো সবগুলো কমন আপনাদের জন্য।
নিম খৈল হবে, বানানটা ভুল আছে। এগুলো দিয়ে মাটিটাকে ভালোভাবে তৈরি করে টবের ভিতরে মানে ওই পিটটার ভিতরে বসিয়ে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিলেই গাছ ফলন ভালো হবে। আর যদি আপনি রাসায়নিক সার দিতে চান তাহলে সামান্য পরিমাণে অন্য ফসলে যেভাবে দেন সেভাবে দিবেন। পূর্ণবয়স্ক নতুন গাছ লাগিয়েছেন তা না, অন্য গাছে প্রোবায়োটিক জাতীয়, প্রোবায়োটিক হচ্ছে বায়োটিক, বায়োটিক মানে হচ্ছে লিভিং কিছু, যেমন হচ্ছে ট্রাইকোডার্মা অথবা অন্য যে কোনো ব্যাকটেরিয়া জাতীয় বেনিফিশিয়াল মাইক্রোবসগুলো যদি থাকে তাহলে প্রোবায়োটিক বলে। প্রোবায়োটিক লিকুইড ম্যানিউর আমি সেভারাল টাইমস কিন্তু 90 মিনিট স্কুলিংয়ে বলেছি কিভাবে প্রোবায়োটিক তৈরি করে। অথবা বাজারে কিনতে পাওয়া যায় ট্রাইকোডার্মা, বাজারে কিনতে পাওয়া যায় ক্লিবিও, এইগুলো স্প্রে করলে ফলন ডাবল হয়ে যাবে। এগুলো কিন্তু বেনিফিশিয়াল মাইক্রোবস, আপনার শরীরের জন্য কোনো ক্ষতি করবে না, হার্মফুল হবে না, পরিবেশের জন্য ভালো, প্রচুর পরিমাণে মাইক্রোবস থাকবে। আর যেগুলো হচ্ছে পিএইচ এর কথা বলেছিলাম, যে মাটির পিএইচ 5.5 এর নিচে আছে সেখানে আঙ্গুর ভালো হবে না। আমরা যত রাসায়নিক সার দিচ্ছি পিএইচ সবসময় কমছে। আপনার কাছে মনে হচ্ছে না যে আমি বলছি যে আপনারা আজকেই বাজারে যাবেন পিএইচ মিটার নিয়ে আসবেন? কোনো দরকার নেই পিএইচ মিটার। আমার মতো গরিব হালে বাগান করেন, দেখবেন বেস্ট বাগানটা হবে। আপনি সার দেওয়া মানে হচ্ছে পিএইচ কমতে থাকবে, সার দেওয়া মানে হচ্ছে পিএইচ কমতে থাকবে, সার দেওয়া মানে হচ্ছে পিএইচ কমতে থাকবে। তাহলে আপনি পিএইচ বাড়ানোর জন্য সবসময় চেষ্টা করবেন। তাহলে বাড়াতে হলে কি করতে হবে সেটা দেখেন। চুন টবে অথবা ওই পটে, ওই মাটিতে, ওই গর্তে মাটির সাথে চুন মিশিয়ে দিবেন। মাটিটা প্রয়োজন যদি টবের সাইজটা যদি 18 ইঞ্চি হয়, আমরা সাধারণত 12 ইঞ্চি 14 ইঞ্চি 18 ইঞ্চি টব ব্যবহার করি। একটু বড় টবে আঙ্গুর একটু গাছ ভালো হবে, কারণ অনেক বছর ধরে একটা টবে রাখবেন আপনি। সো একটু বড় টব হলে ভালো হবে। সেখানে 2 টেবিল চামচ, একটা টিস্পুন দিয়ে বড় যেটা আছে টেবিল স্পুন দিয়ে 2টা স্পুন যদি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে দেন। আজকে লাগানোর সময় দিলাম না, মাটির সাথে মিশিয়ে একটা দিন রেখে দিই, কারণ হচ্ছে এটা থেকে গরম বের হবে, চুন থেকে গরম। মনে আছে চুন কিভাবে আমরা পাউডার বানাই সেটা শেখানোর জন্য বলেছিলাম। চুন কখনো বালতির ভিতরে পানি আছে ওটার ভিতরে চুন ঢেলে দিলেন, তাহলে আপনার চোখ দূরে নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের থেকে দূরে কোনো একটা কর্নারে চুনগুলো ব্রাউন পেপার অথবা নিউজ পেপারের ভিতরে রেখে ওইটার ভিতরে পানি ছিটা দেন, কয়েকবার পানি ছিটা দেন। ছিটা দিলেই কিন্তু চুনগুলো পাউডার হয়ে যাবে। এরপরের দিন সকালবেলা তখন আপনি ইউজ করেন 2 টেবিল স্পুন, তাহলে হয়ে গেল। আর যদি বড় টব হয় তাহলে 2 থেকে 3 টেবিল স্পুনও দিতে পারেন। বড় ড্রাম বা একটু বেশি দিবেন, মাপামাপির দরকার নেই। আমার মতো গরিব কৃষক হবেন, কোন এত মাপামাপির দরকার নেই, এত সাইন্টিফিক হওয়ার দরকার নেই। আপনি চুন মিশাবেন, সত্য কথা। এই পাশ দিয়ে চলে আসেন। সো তাহলে চুন কত রকমের পাওয়া যায়? একটা হচ্ছে নর্মাল চুন পাওয়া যায় বাজারে, চুন, সেটাকে পাথুরে চুন বলা হয়, লাইমস্টোন বলা হয়। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কার্বনেট থাকার কারণেই পিএইচটাকে বাড়াইতে পারে। আবার বাজারে পাওয়া যায় ডলচুন, একটু দাম বেশি। ডলচুন ব্যবহার করলে, ডলচুন এবং এই পাথুরে চুনটা দুইটার ভিতরে দেখেন ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, দুইটাই ক্যালসিয়াম কার্বনেট, শুধুমাত্র ম্যাগনেসিয়ামটা বেশি আছে, তাই না? ম্যাগনেসিয়ামটা বেশি। তাহলে ম্যাগনেসিয়াম গাছের জন্য খাবার, ডলচুন দিলে ভালো, লো কস্টে এটা দিবেন। আমি গরিব মানুষ, সবসময় আমি চুন ব্যবহার করি, বাজারে চুন পাউডার পাওয়া যায় সব দোকানে, সো এটা ব্যবহার করি যথেষ্ট। কত পিএইচ রাখবে? 5.5 এর নিচে যদি যায় তাহলে দ্রুত চুন দিতে হবে। আমরা সাধারণত 6.5 থেকে 7.5 এর ভিতরে এনে রাখবো, মানে চুন আমাকে দিতে হবে সবসময়। বছরে মিনিমাম 2 বার আমরা চুন দিব। আমি বলেছিলাম গাছ কাটার উপরে নির্ভর করে, আমরা বলি প্রুনিং, গাছকে প্রুনিং করি, গাছ ছাঁটাই করে দেয়া, এটার উপর নির্ভর করবে ফল ধরা। 1 বছরের পুরানো ডাল, এই ডালে ফুল ফল ধরবে না, বাট এই ডালটাকে যদি মাথাটা কেটে দিই তাহলে 5 থেকে
নতুন ডাল বের হবে না, সেই ডালে দেখবেন 2-3টা থোকা ধরছে, মানে পুরনো ডালে কখনো ফল ধরে না। এর জন্য আপনাকে অবশ্যই বর্ষার আগে আগে, জানুয়ারি মাসের দিকে, ফেব্রুয়ারি মাসের দিকে ডালগুলো কেটে দিতে হবে। কেটে দিলে নতুন যে ডাল বের হবে সেখান থেকে কিন্তু ফলগুলো আসবে। সহজ বুদ্ধি না একদম? এটা কিন্তু সব জাতের ক্ষেত্রে একই রকম আঙ্গুর গাছে। তাহলে ডাল কাটার জন্য কয়েকটা ছবি দিয়েছি, ছবি দিয়ে আপনি মেমোরাইজ করার চেষ্টা করেন। ও এইভাবে কেটে দিব, পুরনো ডালটা দেখেন এটা পুরনো হয়ে গিয়েছে, আমি কেটে দিয়েছি, এখানে 2টা ডাল বের হয়েছে, এখানে প্রত্যেকটা ডালে 2-3টা করে থোকা আসবে। তাহলে এইভাবে ডালগুলো পুরনো ডালের মাথাটা কেটে দিলেই নতুন 2টা ডাল বের হবে বা 3টা ডাল বের হবে, ওটার ভিতরে ফল ধরবে। সেগুলো একটু খেয়াল রাখবেন। এইভাবে ইচ্ছা করলে মাচা করে তার উপরে ছেড়ে দিলেন, সেটা করতে পারেন। যারা বাণিজ্যিকভাবে উৎপাদন করে তারা করে কি একটা সুতার মতো বাঁধে, সেটাই ভিতর দিয়ে 2 পাশে খেলে নিতে থাকে, উপরে তুলে নিচে থাকে, জাস্ট এইটার মতো করে করে। এটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন। যে কাপড় শুকানোর জন্য আপনাদের ছাদে কিছু তার বাঁধা আছে না, ঠিক এইরকম সিস্টেমটা এইভাবে লতাগুলো ছড়িয়ে দিলে হয়ে যাবে। আর যদি সমানভাবে ছেড়ে দেন সেটাও হবে, সেটা তো হবে। তাহলে আমরা জানুয়ারি মাসের দিকে আমরা অবশ্যই শীতের পর আমরা প্রুন করে দিব। সাথে সাথে দেখবেন এটা ডরমেন্ট পিরিয়ড বলে, ডরমেন্ট পিরিয়ডটা শেষ হওয়ার সাথে সাথে নতুন শাখা বের হবে, এবং নতুন শাখা বের হওয়ার 3-4 মাস পরেই আবার দেখবেন এখান থেকে আঙ্গুরের থোকা থোকা বের হওয়া শুরু হয়েছে। তাহলে আজকে যে আঙ্গুর গাছ আছে সেটাও যদি আপনি যদি জানুয়ারি মাসে কেটে দিন ছোট্ট দেখাচ্ছে, সেটা তো ফল আসবে। তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিসটা মনে থাকবো তো, চুন দিব আর হচ্ছে গাছের ডাল কাটতে হবে। পুরনো ডাল কেটে দিলে দ্বিতীয় নতুন ডাল বের হবে, সেইটাই কিন্তু আঙ্গুর ধরবে, আঙ্গুর ধরবে না। দেখবেন ডালটা কেটে এখান থেকে প্রথম গিট দ্বিতীয় গিট থেকে ফল আসা শুরু হবে। সব গাছের ক্ষেত্রে তো প্রুনিংটার টাইমটা ডিফারেন্ট। সাধারণত দেখেন আম গাছের ডাল কেটে দেন, আগামী বছর এই আম গাছে ফল আসবে না। লাল পাতা যত বেশি তত বেশি ফল আসবে না, কিন্তু গোলাপ গাছের ডাল কেটে দেন, যত বেশি লাল পাতা তত বেশি ফুল। পার্থক্য আছে। তো আঙ্গুরের ক্ষেত্রেই চিন্তা করি, অন্য গাছগুলো না চিন্তা করি। তাহলে এইভাবে নতুন ডালে এইভাবে নতুন করে আসবে। এটা কিন্তু বাইকুনুর জাত। বাইকুনুরের বৈশিষ্ট্য হচ্ছে একটু গরম পরিবেশে ফল দেয়, আমাদের দেশের যেমন পরিবেশ। রাশিয়ার যে অঞ্চলগুলোতে গরম, সেই সব জায়গা থেকে এই আনা হয়েছে বলে আমরা শুনেছি। রাশিয়ান জাত বাংলাদেশে প্রচুর পরিমাণ উৎপাদন হচ্ছে, ইনশাআল্লাহ আপনার ছাদেও হবে ইনশাআল্লাহ। বাণিজ্যিকভাবে যদি উৎপাদন করতে হয় তাহলে একটা নেট হাউস যদি করে যদি আমরা প্রোডাকশন করি, তাহলে কোনো ওষুধ টষুধ দেওয়া যাবে না, খুবই সুন্দর হবে, ছাদে ভালো হয়, ছাদে ভালো হয়। যাই হোক, ফলনের বৈশিষ্ট্য যদি বলি, প্রতিটা শাখায় নতুন শাখায় বের হবে না, পুরনো ডালে কিন্তু বের হবে না, নতুন শাখায় 1 থেকে 2টা থোকা আসবে। আপনি 2টা থোকা রাখতে পারেন, তার বেশি যদি থোকা আসে এটা কেটে দেন, তাহলে ফলগুলো একটু বড় হবে, সেটাও হতে পারে। এক একটা ফলের ওজন 12 থেকে 16 গ্রাম পর্যন্ত হতে পারে, একটা ছোট একটা স্ট্রবেরি সমান হয়ে যেতে পারে। আমরা যেটা মনে করেছি যে এটা যেহেতু গরমের ভিতরে ভালো হয়, তা আমাদের দেশে এটা খুবই সুইটেবল, আমরা মনে করছি 12 গ্রামের উপরে এই ফলগুলো হবে। এখন আসে ছাদে। এতক্ষণ তো মাটির মতো কথা বলছিলাম, কথাগুলো অনেক সময় ছাদ বাগানি যারা আছেন তাদের সাথে মিলছিল। টবের ভিতরে যদি লাগাতে হয় ঠিক একই রকমের চুন দিয়ে মাটি দিয়ে বেশি করে ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করে রাখলাম, তারপরের দিন একটা দিন সময় দিবেন, তারপরের দিন গাছটা গর্ত করে আপনি ঢুকিয়ে দিবেন, তাইলে হয়ে গেল। সো এটা কোনো টেনশন নেই। আমি একটা রিকোয়েস্ট করি আপনার কাছে, রিকোয়েস্ট হচ্ছে যাদের ছাদ বাগান নতুন শুরু করছেন, পুরনো যারা আছে তাদের জন্য না, তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এরকম টব অপশন কতগুলো আছে, এরকম টব, ড্রাম, বড় ড্রাম, জিও ব্যাগ। আমার অভিজ্ঞতা থেকে বলছি, জিও ব্যাগটা 1 বছর পরে এটা কেমন যেন বিশ্রী হয়ে যায়, এবং যেখানে থাকে নিচে যদি ইট না দেন ওই জায়গায় স্বেচ্ছেতে হয়ে যায়। তো ছাদ বাগানিতে আমি কিন্তু এটা বলছি না
আপনি প্রেফার করবেন এইরকম যেন আপনার বাচ্চা ছাদ বাগানে গেলে মনে হয় যেন একটা রিসোর্টে আসে। নাহলে কেন ছাদ বাগান করবেন? ছাদ বাগানে পয়সার অভাব আছে নাকি আমাদের? আপনার যেহেতু ছাদ আছে তাহলে পয়সাও আছে, আমি জানি। আমার ছাদ নাই, পয়সা নেই, ঠিক সহজ হিসাব। যেহেতু আপনার পয়সা আছে সেহেতু সুন্দর করে বাগানটা রাখবেন যেন বাচ্চারা গিয়ে মনে করে যে এটা একটা রিসোর্টের ভিতরে আসে। তাহলে একটা ছোট টব, একটা বড় টব, একটা ড্রাম, একটা এইরকম না করে সবগুলো যদি এইরকম ড্রাম কিন্তু পাওয়া যায়, সব ড্রামের চারপাশে ড্রাম সুবিধা হচ্ছে 20-25 বছরের কোনো নোংরা হয় না, অ্যাজ ইট ইজ কালার থাকে, এবং ড্রামে কিন্তু গাছ ভালো হয়, টেম্পারেচার বেশি ঢুকে না, টেম্পারেচার রিলিজ করে দেয়, এই নানাবিধ সুবিধাগুলো আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে কেন যেন মনে হয় যদি ছাদে গিয়ে দেখা যায় আপনার বসার যে জায়গাটা আছে তার পাশে নীল রঙের ড্রামগুলো একই সাইজ অ্যান্ড শেপে, আপনার কেন যে ভালো লাগা শুরু হবে। আবার অনেকে বলছে ড্রিপ ইরিগেশন চালু করে দেওয়ার জন্য। আমি বলছি না, ড্রিপ ইরিগেশন না, আমি পয়েন্ট করে দিব পানির। ড্রিপ ইরিগেশন হলে তারটার অনেক সুতা থাকে, কিছুদিন পরে গরমে ফেটে যায়, পানি লিক করতে থাকে, এরকম। আপনি করবেন কয়েকটা পয়েন্ট করে দিবেন, পাশে থেকে পাইপ দিয়ে শুধু গাছগুলি পানি দিবেন, তাহলে দেখবেন আপনার ছাদটা খুব সুন্দর থাকবে। যাই হোক, আমরা টবে যদি চিন্তা ভাবনা করি তাহলে হয়ে গেল। টবে মাটি কিভাবে তৈরি করব? সহজ হিসাব, অন্য গাছ যেভাবে তৈরি করেছি, বাজারে যে মাটি পাওয়া যায় সেই মাটি কিনব, সাথে ব্যবহার করব হচ্ছে জৈব সার, কম্পোস্ট। কম্পোস্ট কি কি আছে? কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, এরকম অনেকগুলো কম্পোস্ট আছে না? যে কোনো কম্পোস্ট, জৈব সার ব্যবহার করবেন বেশি করে। তারপরে কি ব্যবহার, ট্রাইকো কম্পোস্টে দেখিয়েছি, ছবি দেখিয়েছি। তারপরে কিছু পরিমাণে ছাদে যেহেতু আমরা কিছু কোকো ডাস্ট বা কোকো ফাইবার ইউজ করবো। কোকো ফাইবার কেন ইউজ করবো? এটার ভিতরে খাবার আছে? নো, কোনো খাবার নাই, এটার ভিতরে কোনো নিউট্রিয়েন্ট নাই। লাভটা কি? মাটির ওজনটা কমে যাবে। 2 নাম্বার হচ্ছে পানি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেড়ে যাবে। খেয়াল করে দেখেন, এগুলো ট্রাইকো কম্পোস্ট, কাউডাং, আর হচ্ছে সয়েল। মাটি, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হতে পারে, আর হচ্ছে কোকো ফাইবার। আর একটা রিকোয়েস্ট আপনাদের থাকবে, যেটা হচ্ছে মাটির সাথে একটু পরিমাণে আপনি বালি মিশিয়ে দিবেন, তাহলে কি হবে? বেলে দোআঁশ মাটি হবে। রোগ বালাই দেখবেন, বালি যেখানে থাকে রোগ বালাই থাকে না, বালি রোগ বালাই মুক্ত। সো বালি 2 রকমের আছে, সিলেট স্যান্ড আছে, পাখি স্যান্ড আছে। বস্তায় বস্তায় বালি পাওয়া যায়, মাটির সাথে বালি দিবেন, দেখবেন আগাছাগুলো যদি গ্রো করে, আপনি ছাদে যাবেন, আগাছাগুলো নিরাতে আপনার জন্য খুব সহজ হবে। কেন সহজ হবে? কারণ টান দিলেই গাছটা উঠে যাবে। আর অন্য সময় যদি নিড়ানি লাগে, নখের ভিতরে মাটি ঢুকছে, কি নার্ভাস, ভাল লাগছে না বলবেন, সেটার জন্য না হয়, এর জন্য বালি মিশিয়ে দিবেন। মাটি তৈরিটা সহজ হয়ে গেল না? সেখানে যদি আপনি এই বাইকুনোর গাছ লাগান, উইদিন 6 মান্থস আপনার ফল দেবে। এখন মাটির রেশিওটা দেখি, কি কি বলেছি? মাটি, ভার্মি কম্পোস্ট, কোকো ফাইবার, আর হচ্ছে স্যান্ড। এগুলো যদি ব্যবহার করি, সয়েল, ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট, কোকো ডাস্ট, স্যান্ড, এই 4টা মিশিয়ে আপনি মাটিগুলো তৈরি করবেন যে কোনো ক্রপসের জন্য। কোনো জীবনে আপনার মাটিগুলো শক্ত হবে না, আপনি উইডিং করতে খুব সহজ হবে, গাছের গ্রোথ খুব ভালো হবে। আমি নিচে যে ছবিগুলো দিয়েছি, বায়োচর ব্যবহার করতে পারেন, হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, বাট এই 4টাই ইনাফ। কত ভাগ ব্যবহার করবেন? মাটি আমি যদি 2 ভাগ ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট 1 ভাগ, কোকো ফাইবার, কোকো ডাস্ট 1 ভাগ, এবং বালি 1 ভাগ, এই মিশিয়ে মাটিগুলো তৈরি করলে 10-12 বছর আপনার আর কোনো টেনশন নাই, আপনি ফসল উৎপাদন করতে পারবেন। এখন হচ্ছে ড্রামের ভিতরে কিভাবে মাটি ভরবো? টবের ভিতরে মাটি ভরা, ড্রামের ভিতরে মাটি ভরা একই জিনিস, কিভাবে করব? সেটার একটা, পানি যদি জমে যায় তাহলে হচ্ছে গাছ মারা যাবে, আর পানি যদি চলে যায় তাহলে খাবার নিয়ে চলে যাবে। খুবই ঝামেলা। বুঝতে পেরেছেন সমস্যাটা কি? পানি যদি জমে থাকে, পানি, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? পানি যদি জমে থাকে তাহলে গাছটা মরে যাবে, হলুদ হয়ে পাতা।
আর যদি পানি যদি লিকেজ হয়ে বের হয়ে যায়, ছিদ্র থাকে গ্রামে, তাহলে খাবারগুলো সবগুলো নিয়ে চলে যায়। দুটোই সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য একটা পথ আছে, সেই পথটা আপনারা প্র্যাকটিস করছেন। 1 নাম্বার, একদম নিচে যে ছিদ্রগুলো থাকে ড্রামের, সেখানে আমরা কি করি, একটা খোয়া বসিয়ে দেই, তাই না? বাট কিছুদিন পরে খোয়াটা সরে যায়, ওই এঁটেল মাটিগুলি জমা হয়ে ওইটা বন্ধ করে ফেলে, যার জন্য আমরা খোয়া বসাবো, 1টা 2টা খোয়া দিব না, অনেকগুলো খোয়া দিব, 1 ইঞ্চি পরিমাণ। আমরা তো 20 বছরের জন্য ড্রাম তৈরি করছি, 1 ইঞ্চি পরিমাণ খোয়া দিব, তাহলে ছিদ্রটা বন্ধ হবে না। আরো উপরে 1 ইঞ্চি পরিমাণে বালি দিয়ে দিব। লাভটা কি? বালি হচ্ছে ফিল্টার, কোনো নিউট্রিয়েন্ট এটা দিয়ে যাবে না, নিউট্রিয়েন্ট সবগুলো ধরে রাখবে। এর জন্য গাছের শিকড়টা কি করবে জানেন? এই বালির ভিতরে নাক ডুবিয়ে, কবজি ডুবিয়ে নিউট্রিয়েন্ট খাবে, এবং সে শাহরুখ খানের মতো মোটাসোটা হবে, ফল দিবে একদম শ্রীদেবীর মতো। এই 2টা নামই জানি, আর কিন্তু জানি না। যাই হোক, এটা হচ্ছে খোয়া দিবেন আর উপরে বালি দিবেন 1 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণে দিলে 20 বছর আপনার পানির ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যাবে, নিউট্রিয়েন্ট কমে যাবে, সেটা হবে না। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখন বিকল্প দেখছি, এই খোয়ার পরিবর্তে এগুলো ব্যবহার করা যেতে পারে, খোয়া ব্যবহার করা যেতে পারে। ক্লিয়ার? ড্রাম তৈরি করা জেনে ফেললাম, আমরা ড্রামের ভিতরে গাছ কিভাবে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করবো সেটাও আমরা শিখে ফেললাম। এখন বালি কতটুকু ভরবো, মাটিটা কতটুকু ভরবো, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু শীতকালে আমরা সবসময় পানি দিতে থাকি, পানি দিয়েই থাকে না, পানি দিয়েই থাকে না। এর জন্য শীতকালে মাটিগুলো একটু নিচু পরিমাণে, টপ পুরোটা ভরে ফেলবেন না, একটু নিচু পরিমাণে ভরবেন, বালিগুলো নিচু। এই পাশ দিয়ে চলে যান, যারা যেতে পারছেন না এই পাশ দিয়ে চলে যান। তাহলে মাটিগুলো কতটুকু ভরবো, টবের অথবা ড্রামের কিছু অংশ উপরে খালি যেন থাকে, এখানে পানি দিব, চুয়ে চুয়ে ভিতরে যাবে। আর বর্ষাকালে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, তাহলে বর্ষাকালে কি করবো, একদম পুরো টব ভরে আমরা মাটি ভরে দিয়ে রাখবো। কেন? বর্ষাকালে বৃষ্টি হলে যেন পানি বেশি না ঢুকতে পারে, আর শীতকালে আমি যে পানিটা দিব সেটা যেন চুয়ে চুয়ে ভিতরে যেতে পারে। এই জিনিসটা 2টা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো উইন্টার সিজনে এবং রেনি সিজনে খেয়াল রাখতে হবে। 90 মিনিটস কুলিংয়ে আপনারা যারা কষ্ট করে আজকে আসছেন, তাদের জন্য সবুজ উপহার থাকবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমরা বাইকুনুরের চারা উপহার দিব সবাইকে যারা এখানে আসছেন, আর কষ্ট করে আপনারা যারা আসছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন কিছু টেকনিক্যাল কথা বলব। এই গাছটার নাম কি বলতে পারবেন? এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওখানে আলোচনা করব। কারো কি ঘুম পেয়েছে, বোর ফিল করছেন? ঘুম পেলে নিচে গিয়ে একটু চা খেয়ে আসতে পারেন। জি, চা নিয়ে আসতে পারেন। আচ্ছা, রোগ পালাই সব ক্রপসে খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে, আমি যদি ক্যাপসিকাম বা মরিচ গাছ লাগাই, পাতাগুলো কুকড়ে যায় এমন করে, কখনো এমন করে কুকড়ায়, কখনো এমন করে কুকড়ায়, তাই না? আপনি যদি লিচু গাছের কথা খেয়াল করে দেখেন, লিচু গাছের পাতাগুলো সবগুলো এমন করে কুকড়ে আছে। শশা লাগিয়েছেন, কুকড়ে গিয়েছে পাতা। অথবা আপনি বেগুন গাছ লাগিয়েছেন, এক একটা ডাল এক এক দিন মারা যাচ্ছে। আবার কলা গাছ লাগিয়েছেন নরসিংদীর দিকে, কলা গাছটা পুরোটাই দেখা যাচ্ছে মরে যাচ্ছে। এগুলো একটা খাবারের অভাবে হতে পারে, কখনো কখনো রোগের কারণে হতে পারে, কখনো হচ্ছে পোকামাকড়ের কারণে হতে পারে। এরকম নানাবিধ জিনিস আছে, সবগুলো একটু খুব সংক্ষেপে আমরা আলোচনা করব, যেন ব্রেনটা আমাদের একটু খুলে যায়। কিছু আছে রোগ, কিছু হচ্ছে পোকামাকড়। কিছু রোগ, কিছু পোকামাকড়। ঠিক আছে? রোগ কোনটা? জ্বর সর্দি কাশি হয়েছে, পোকা হচ্ছে মশা কামড় দিয়েছে, তাই? রোগ। রোগ কত রকমের হয়? একটা হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাক দ্বারা হয়। ফাঙ্গাস বা ছত্রাক কোনগুলো? যেগুলো গন্ধ থাকে না, এই স্পটগুলিতে গন্ধ থাকে না, শুকনা থাকে। একটা এক্সাম্পল দিয়ে সারা জীবন মনে থাকবে। চুলকাচ্ছেন, খুশকি হয়েছে, গন্ধ নাই, শুকনা শুকনা, এটা হচ্ছে ফাঙ্গাস। আমাদের যে খুশকি হয় সেটা ফাঙ্গাস। ঠিক আছে? তাহলে ফাঙ্গাস হচ্ছে গন্ধ থাকবে না, শুকনা শুকনা থাকবে, সেটা হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাকগুলি। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া।
গাছটা সুন্দর আছে, হঠাৎ করে গাছটা মরে গেল। মরে গেছে, গাছটা তুলে দেখলাম গন্ধ, মুখে গন্ধ। এটা ব্যাকটেরিয়া। বুঝতে পেরেছেন? ভিজা ভিজা ব্যাকটেরিয়া। খুব মাথায় কিন্তু একটু রাখবেন, সহজেই কিন্তু বুঝতে হবে যে ব্যাকটেরিয়া কোনটা হয়েছে, কোনটা ফাঙ্গাস হয়েছে। আমার কাছে অনেকেই মেসেজ পাঠান, এটা কি হবে, এটা কি হবে। আমি শুধু জিজ্ঞাসা করি গাছটা একটু টিপ দিয়ে দেখেন তো গন্ধ আছে কিনা। গন্ধ থাকলে একরকম ট্রিটমেন্ট, গন্ধ না থাকলে একরকম ট্রিটমেন্ট। ঠিক আছে? আরেকটা আছে ভাইরাস। মনে আছে করোনা আসছিল যে আমাদেরকে ঘর বন্দি করেছিল? ভুলে গিয়েছেন এত সহজে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বাঁচাই দিয়েছে আল্লাহ। শুকরিয়া, শুকরিয়া আল্লাহ কাছে যে বেঁচে গিয়েছি। আমরা যারা বেঁচে গিয়েছি তারা আল্লাহ কাছে শুকরিয়া করছি। এটা হচ্ছে ভাইরাস। ভাইরাস হলে তাকে গাছ হয় তুলে ফেলতে হবে, নাহলে মাটির তলে ঢুকিয়ে ফেলতে হবে। এইটা যদি থাকে তাহলে পোকা এটাকে কামড় দিয়ে আবার অন্য গাছে করিয়ে ফেলবে। এর জন্যই কিন্তু আমাদেরকে করোনা হওয়ার পরে মশারির ভিতরে ঢুকিয়ে দেন, ডেঙ্গু হওয়ার পরে মশারির ভিতরে ঢুকিয়ে দেন, একই। তাহলে এইটা গেল। এখন আসি পোকামাকড়। দেখেন পোকাটা দেখেছেন? একটু বেগুনে ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট ভরায়। বেগুন গাছ দেখবেন খুব ভালো আছে, 4টা-5টা ডাল, হঠাৎ করে একটা ডাল ভাঙ। এই ডালটা ভেঙে দেখেন এটার ভিতরে পোকাটা এমন করে বসে আছে। এই ডালটা যদি একটু নিচে কেটে ফেলে দেন তাহলে গাছটা কিন্তু বেঁচে যাবে, আর না রাখলে গাছটা পুরোটা মারা যাবে। সো এর জন্য কৃষকরা কি করে, প্রতিদিন সকালবেলা বেগুনের বাগানে ঘুরে ঘুরে বেড়ায়, যেই ডালটা এমন করে বাঁকা হয়ে গিয়েছে সেই ডালটাকে সে কেটে ফেলে দেয়, পোকাটাকে পা দিয়ে পিষে মেরে ফেলে। এটা সহজ বুদ্ধি। তাহলে পোকা। আরেকটা আছে নেমাটোড। নেমাটোড হচ্ছে গাছে হলে পাতাগুলো কুঁকড়ে যায়। যাই হোক, এই সব কিছুর জন্য হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। গুড এগ্রিকালচার প্র্যাকটিস কাকে বলে? গুড এগ্রিকালচার প্র্যাকটিস, গুড লেকচার প্র্যাকটিস। যেমন হচ্ছে আমি আজকে সকালবেলা এখানে আসার সময় আমি দেখলাম আমার সব টি শার্ট হচ্ছে সব কুচকানো থাকে। আমি এই টি শার্টটা বের করলাম, বের করে দিয়ে গরম মানে বেসিনের পাশে নিয়ে গিয়ে হাত দিয়ে সমান করেছি, সমান করে এখানে পরে আসি। এটা হচ্ছে আমার গুড। এরকম ভালো কি প্র্যাকটিস আছে? যেমন হচ্ছে ভালো বীজ ব্যবহার করা, জমিটা ভালোভাবে তৈরি করা, মাটিটা ভালোভাবে তৈরি করা, পোকা হলে পোকা দমন করা, সার দরকার লাগলে সার দেয়া। আমার যদি পোকা দমন করার জন্য কোনো ইনসেকটিসাইড প্রয়োগ করতে হয় সেটা করা। এই ভালো 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 এই কাজগুলো না হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। আমি একটা সুন্দর শার্ট পরে আসলাম, বাট আমার জুতা নাই, আমি একটা পঞ্চাশ স্যান্ডেল পরে আসছি, এটা গুড হলো? তাহলে এটার সাথে সামঞ্জস্য রেখে আমার অর্থনীতি অবস্থার উপরে নির্ভর করে যত ভালো করা যায় সেটা হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। একটা কৃষক গরিব, তার জন্য গুড এগ্রিকালচার প্র্যাকটিস একরকম, আর একটা ধনী মানুষ তার জন্য আরেকটা। তার মেশিনারিজ আছে, পাওয়ার টিলার দিয়ে চাষ করে, তাহলে তার গুড এগ্রিকালচার প্র্যাকটিস একটু ভিন্ন হবে। সো গুড এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে ওই কৃষকের জন্য, ওই ছাদ বাগানের জন্য বেস্ট ব্যবহার করা। যেমন হচ্ছে ভালো চারা কালেকশন করা, ভালো বীজ কালেকশন করা, বাগানটাকে সুন্দরভাবে ইরিগেশন ফেসিলিটিস ডেভেলপ করা, সেগুলো গুড এগ্রিকালচার প্র্যাকটিস। সরকার বলেছেন বাংলাদেশের কৃষিক্ষেত্রে বাংলাদেশ গ্যাপ, বাংলাদেশ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, গুড এগ্রিকালচার প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাংলাদেশে এখন প্রাইম কথা হচ্ছে, সবচেয়ে বার্নিং কথা হচ্ছে গ্যাপ। গ্যাপ যদি আমরা ফলো না করি তাহলে এই বেনিফিটগুলো পাই না। এক নম্বর হচ্ছে খাদ্যপণ্যের নিরাপত্তা থাকে না। জানি না আমরা ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করেছেন কিনা। গুড এগ্রিকালচার প্র্যাকটিসের শর্ত হচ্ছে আপনার ট্রেসিবিলিটি, কখন কি ব্যবহার করেছে সেগুলোর জন্য সবকিছু আমরা জানি, সেভাবে লিখা থাকবে। আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস থাকতেই হবে। সো খুব ইম্পর্টেন্ট। সো আমি এখানে খুব সংক্ষেপে চলে গেলাম। এখন কিছু রোগ বালাই দেখি। প্রথমত হচ্ছে খেয়াল করে দেখেন, একটা ঢেঁড়স গাছ হঠাৎ করে দেখা গেল নেতিয়ে পড়ল, কেটে দেখলাম ভিতরে রিংয়ের মতো আছে। এটা ফিউজারিয়াম দেওয়া হয়েছে, এটা রোগ, পোকা না। আর হচ্ছে বেগুন গাছে বলেছিলাম পাতা কুকড়ে গিয়েছে, পাতা গাছটা ভেঙে পড়েছে, এটা হচ্ছে পোকা। আবার এইরকম শশা গাছ, বেগুন গাছও হঠাৎ করে মনে হয় যে পানি দেওয়া হয়নি অনেকদিন ধরে, গাছটা নেতিয়ে পড়েছে, এটাও রোগ। পুঁইশাক গাছ দেখেছেন আপনার ছাদে,
পুঁইশাক গাছে স্পট পড়ে গিয়েছে, সেটা হচ্ছে রোগ। কেমন করে বললাম? এটা ফাঙ্গাস, ছত্রাক। কেমন করে বললাম? নাকের কাছে নিয়ে দেখলাম এটা গন্ধ নাই এবং শুকনা শুকনা, এই সবগুলো কোনো গন্ধ নাই, শুকনা। এটা হচ্ছে রোগ, ফাঙ্গাস দিয়ে হয়েছে। আমের বোটা খেয়াল করে দেখেন, এটা ধরে দেখবেন ভিতরে আমের নরম আছে, উপরে কিন্তু ভিজা নাই, এটা রোগ। এটা হচ্ছে ফাঙ্গাস দ্বারা হয়েছে, ফাঙ্গাস দিয়ে হয়েছে। এই সবগুলো জিনিস কন্ট্রোল করার জন্য আমরা ইচ্ছা করলে, কি জন্য নাম, আঙ্গুরের ক্ষেত্রেও একই রকম এই রোগগুলো দেখা যায়। আমরা তাহলে সলিউশন খুঁজে বেড়াই। সলিউশন হচ্ছে এইরকম, একটু চেপে বসেন, কেউ একটু জায়গা দেন কোথাও বসার জন্য। আমি খুবই লজ্জিত যে আপনাদেরকে দাওয়াত দিয়ে এনে আপনার বসতে জায়গা দিতে পারছি না, কারণ আমাদের ইউনিভার্সিটি সেরকম ফেসিলিটিস নেই যে একটা বেশি বড় প্রোভাইড করা। আমরা বলেছিলাম, আর সব এর চেয়ে বড়তে গেলে খুব এক্সপেন্সিভ হয়ে যায়। এটা আমাকে পারমিশন দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটা ক্লাস করানোর জন্য, কিন্তু অন্য রুমগুলো খুব এক্সপেন্সিভ হয়ে যায় আমাদের জন্য। সো আমি ক্ষমা চাচ্ছি। এই যে রোগগুলো বললাম, রোগগুলোর টুরি দিয়ে সলিউশন হচ্ছে বর্ধ মিক্সচার। মনে আছে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, খেলা কি বলে যেন এটা ছিল, স্পোর্টস ডে। স্পোর্টস ডে এর আগে সমস্ত সুপারি গাছ, সমস্ত নারিকেল গাছ, সমস্ত আম গাছগুলোর নিচে চুন লাগানো হতো, এখনো লাগানো হয়। সেটাই হচ্ছে বৌদ্ধ মিক্সচার। ওইটার ভিতরে কি কি থাকে দেখেন, ওইটার ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে চুন আর একটা হচ্ছে তুতে। চুন এবং তুতে দুইটা জিনিস দিয়ে বদ্ধ মিক্সচার তৈরি করা হয়। এটার সব রোগের মহা ঔষধ, সব রোগ কন্ট্রোল করতে পারেন আপনি এটা। এখন বাজার থেকে চুন নিয়ে আসলেন, চুন প্রথম বলেছিলাম না ক্যালসিয়াম কার্বনেট অথবা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, তাহলে চুন হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনেট নিয়ে আসি, নিয়ে এসে পানি স্প্রে করে দিয়েছি, পানি পানি ছোট, কিন্তু বালতির ভিতরে ঢেলে দেইনি, দিলে কিন্তু চোখ দুটো নষ্ট হয়ে যাবে আপনার। তাহলে দেওয়ার পরে কি হয়ে গেল, পাউডার হয়ে গেল। আমি পানি স্প্রে করেছি চুনে, পাউডার হয়ে গেল। সেখান থেকে আমি তুতেটাকে আমি পিটিয়ে পিটিয়ে পাউডার বানিয়ে ফেললাম। তুতে পাওয়া যায় হচ্ছে লোহা লক্করের দোকান যেগুলো থাকে না আশেপাশে, সব দোকানে পাওয়া যায়, তুতে পাওয়া যায়। চুন 100 গ্রাম, তুতে 100 গ্রাম, সমান পরিমাণ পানি, মানে 5 লিটার পানিতে 5 লিটার পানিতে দুটোই আমরা কি করি, গুলিয়ে নিই। তুতে গুলতে সময় লাগে, চুন গুলতে বেশি সময় লাগে না। চুনটা কিন্তু পাউডার করে নিয়েছি 100 গ্রাম, সব গুলে যাবে তাড়াতাড়ি। চুনটা তুতে কিন্তু গুলতে একটু সময় লাগবে। একদিন রেখে দেই আলাদা আলাদা পাত্রে, কিন্তু আলাদা আলাদা পাত্রে কতটুকু চুন, 100 গ্রাম, তুতে কতটুকু, 100 গ্রাম, আলাদা আলাদা পাত্রে 5 লিটার পানিতে আমরা গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পর এই দুটাকে যখন ব্যবহার করব তার আগে আমরা এই দুটা মিশিয়ে নিব। কত লিটার পানি হলো, 10 লিটার পানি। 10 লিটার দিয়ে আপনি পুরো ছাদ ভিজিয়ে দেন, গাছে গাছ পাও, দেখবেন আপনার গাছ চুনের ভিতরে পিএইচ বাড়ায়। সো অন্য গাছে যখন চুন না দেন তাহলে এইটাও কাজ হয়ে যাবে, আবার কোনো রোগ ধরবে না। তাহলে খুব ভালো একটা ওষুধ না? এটা ইজিলি কিন্তু আপনি বানাতে পারেন। বাচ্চাকে নিয়ে সাথে বানাবেন, বাচ্চাকে বলবেন চুনের ভিতরে গরম হয়ে যায়, সে সায়েন্স বোঝার চেষ্টা করবে, বা এই জিনিসটা একটু এইরকম। এইটা হচ্ছে তুতে বেসড ফাঞ্জিসাইড। এটা আমরা সবসময় ব্যবহার করছি, এবং আমার মাঠে গাছগুলো দেখবেন সবগুলো একদম সবুজ আর সবুজ। ঠিক আছে, এইটা আসলে এমন কোনো বাইবেল না। আমরা সাধারণত দেখেছি 1.5 মাস 2 মাস পর পর আমি ব্যবহার করি। তাহলে 1 মাস পর পর যদি আপনি ব্যবহার করেন তাহলে চুনটাও অ্যাড হলো, আপনার পিএইচটাও ভালো থাকলো, গাছের গ্রোথ ভালো থাকবে, দেখবেন ফলের সংখ্যা বেড়ে যাবে। তাহলে যখন মিক্স করলাম, কখন মিক্স করলাম, যেদিন আমরা স্প্রে করব। এখন স্প্রে করতে নোজলটা দিয়ে বের হচ্ছে না, তাই না, ছেঁকে নেন,
আর সেখানে দিলে মগ দিয়ে আপনি হাত দিয়ে দিয়ে দেন, আপনার হাত ভালো হবে। তুতেও কোনো খারাপ জিনিস না, চুনও কোনো খারাপ জিনিস না। সো আপনি এটা স্প্রে করে, তখন কিন্তু লিকুইড হয়ে গিয়েছে, হাতের জন্য কোনো ক্ষতিকারক না। বুঝতে পেরেছেন? স্প্রে যদি না করতে পারি, দেন আপনি মগ দিয়ে ছিটিয়ে দিয়ে দেন, দেখবেন কাজ সুন্দর হয়ে যাবে, চকচকা হয়ে যাবে। ঠিক আছে? আর একটা জিনিস আছে, ক্লিভিও। ক্লিভিও কি দিয়ে গঠিত? 3টা ব্যাকটেরিয়া আছে, 2টা ব্যাকটেরিয়া। একটা হচ্ছে ল্যাক্টোবেসিলি, যেটা হচ্ছে দইয়ে পাওয়া যায়, বেসিলাস ল্যাক্টো যেগুলো ফার্মেন্টেড বিনে পাওয়া যায়, ইস্ট ফাঙ্গাস সবসময় আমরা ইউজ করি। ইস্ট কোথায় ইউজ করেন আপনারা সবাই? লাইভ বেকারি। লাইভ বেকারি দেশকে নষ্ট করে দিল। হ্যাঁ, ইস্ট ব্যবহার করে। তাহলে এই ক্লিভিও নার্সারিগুলোতে পাওয়া যায়, অথবা ফেসবুকে সার্চ করে বের করে নেবেন। এটা রেখে দিলে, এটা যদি স্প্রে করেন মাটিতে, 3টা মাইক্রোবস অ্যাড হলো। এই মাইক্রোবস অ্যাড যদি হয়, তাহলে আপনার গাছ দেখবেন খুব স্ট্রং অ্যান্ড স্টাউট থাকবে, ভালো থাকবে, রোগ বালাই হবে না। তাহলে রোগের জন্য মহা ঔষধ হচ্ছে বর্দমিকচার। বর্দমিকচার নামটা মনে আছে না সবাই? এটা জার্মান তৈরি করেছে, দেখে জার্মানিজ নামে চলছে বর্দমিকচার। আর হচ্ছে ক্লিভিও। ক্লিভিও হচ্ছে ফাঙ্গাসের কাজ করে, ব্যাকটেরিয়া এগেনস্টও কাজ করে, নেমাটোডের এগেনস্টে কাজ করে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু আমার তৈরি না, আমি কিন্তু ধার করা বিজ্ঞানী। মানে আমি যে কথাগুলো বলছি, এইগুলো সবগুলোই আমি ধার করি, বিভিন্ন জায়গায় ফেসবুক থেকে কালেকশন করি, ইউটিউব থেকে কালেকশন করি, বিদেশি বই পড়ি, বিদেশি ভিডিও দেখি, লাইব্রেরিতে একটু কাজ করি। আর একটা বইয়ের সহযোগিতা নেই, যেটা হচ্ছে কৃষি প্রযুক্তি হাত বই। মনে হচ্ছে না আমি বলছি এই বইটা কিনে নেন এখন? কে কে কিনবেন? হ্যাঁ, না, কেনার দরকার নাই। অনলাইনে গিয়ে ক্লিক করবেন, আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। ওইটার ভিতরে বেগুন কিভাবে উৎপাদন করতে হয় সেখানে লেখা আছে, আঙ্গুর কিভাবে, কলা কিভাবে, ঢেঁড়স কিভাবে, লাল শাক কিভাবে, পালং শাক কিভাবে, হাজার হাজার ক্রপসের সলিউশন সব দেওয়া আছে এই মোবাইলটার ভিতরে। আমার মোবাইল, ও আচ্ছা, আমার মোবাইল দিয়ে সবসময় দেখে দেখে আমি কিন্তু ওইগুলো শিখছি, এবং আপনাদের সামনে মাঝে মাঝে ওখান থেকে মেসেজ দিয়ে আমি আপনার সাথে কথা বলি। তাহলে কৃষি প্রযুক্তি হাত বইটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এইটা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন, ফেসবুকে আছে, ফেসবুকে না, অনলাইনে আছে, এবং আপনি ডাউনলোড করে নেবেন, বিনা পয়সায় পড়তে পারবেন। অনেক বড় বই। আর যারা গাজীপুরে যান, এটা গাজীপুরে পাবলিশড, হ্যাঁ, গাজীপুর BRI গেলে ওখানে যদি ডাইরেক্টর স্যাররা আছেন, ওনাদের কাছে গেলে ফ্রি ওনারা দিয়ে দেন। এত মোটা একটা বই, এটার ভিতরে ছবি দেওয়া আছে, এত সুন্দর ছবি, ছবি দেখে দেখে কৃষিবিদ হয়ে যেতে পারবেন। এত সুন্দর একটা বই, বাংলায় লেখা এবং ইংলিশ ভার্সনও আছে, দুটোই আছে। রোগ বালাইয়ের কথা বলছিলাম, এতক্ষণ রোগের কথা বলেছি। এখন বলছি, এতক্ষণ রোগের কথা বললাম না, এখন হচ্ছে পোকার কথা বলি। পোকা, ও বাবা, পোকা। আমরা এইগুলো কথাগুলো সংক্ষেপে সেরে নিয়েছি। পোকা, খেয়াল করে দেখেন, 1টা 2টা 3টা, ওই পাশে আছে 3টা, 6টা, এগুলোকে পোকা বলা হয়। আর এইটাতে আছে 1টা 2টা 3টা 4টা 8টা, 8টা পা যদি থাকে তাহলে এটাকে মাকড় বলা হয়। মাকড়, আমাদের যে অ্যালার্জি হয়, মাকড়, বিছানার মাকড় হয়, মাকড়। ওই যে ক্যাপসিকাম, মরিচ, মরিচ গাছের পাতাটা নিচে সন্ধ্যার সময় গিয়ে দেখবেন মাকড় বসে আছে। একটা 2টা মাকড় না, লক্ষ লক্ষ কোটি কোটি মাকড় একসাথে যায়। এগুলো গিয়ে আপনি সবগুলো জুস খায়। শুধু জুস খেলে অসুবিধা ছিল না, খালি তো আমার তো অনেক গাছ আছে, খেয়ে যান। কিন্তু রোগ নিয়ে আসে, অন্য জায়গার থেকে নিয়ে ভাইরাস এনে পুশ করে দেয়। এর জন্য দেখবেন মাকড় ধরার সাথে সাথে গাছগুলো ডোয়ার্ফ হয়ে যায়, আর হচ্ছে কুঁদকে যায়, ফলন বন্ধ হয়ে যায়। তাহলে মাকড় কন্ট্রোল করতে হবে। ঝামেলা পড়ে গেলাম, মাকড় কন্ট্রোল কিভাবে করব? বলে দেখি আমরা কি করি। কিছু এফিড আছে, ব্রিঞ্জাল, শুট অ্যান্ড ফুট বোরার, ওই যে পোকাটা আমাদের পরিচিত পোকা। মিলিবাগ, মিলিবাগ চিনেন না কে? সবাই চিনেন মিলিবাগ। ফ্রুট ফ্লাই, থ্রিপস, মাইটস, মাকড়। দেখেন এই পোকাগুলো আমাদের এগ্রিকালচারকে সর্বনাশ করে দিয়েছে, ভয়ঙ্কর করে দিয়েছে। এই পোকাগুলোর জন্য আমরা সবচেয়ে বেশি ঔষধ ব্যবহার করি।
এত বেশি ওষুধ ব্যবহার করি, বেগুন উৎপাদন করতে 6 মাসের ভিতরে 60 টাইমস 60 বার ওষুধ স্প্রে করে। সেই বেগুন আপনারা রান্না করে খাচ্ছেন। আজকে বাংলাদেশের, আমি জাপানে 8 বছর ছিলাম, আমার কিন্তু অ্যাজমা, আমি যখন বিএইউতে পড়ালেখা করি তখন থেকে আমার অ্যাজমা ধরে। জাপানে যখন যাই তখন আমার মা খুব কান্না করছিল, মা শুনেছেন যে জাপানে নাকি বরফ পড়ে, তাহলে অ্যাজমা রুগী ওখানে গেলে তো মারা যাবে। তো আমিও নিজে নিজে ভাবছিলাম যে ওখানে হয়তো আর ফেরা হবে না। যাই হোক, জাপানে গিয়ে আমি অ্যাজমার জন্য একদিনের জন্য ওষুধ খাইনি। আমি বরফের ভিতরে গাড়ি চালিয়েছি, বরফের ভিতরে বাচ্চাদের নিয়ে ইউকিডানমা স্নোম্যান বানিয়েছি এবং বরফ হাতে নিয়ে যে বরফ দিয়ে খেলাধুলা করেছি। বরফের ভিতরে আমি ছাতা ছাড়া ঘুরেছি, কিন্তু আমার একদিনের জন্য অ্যাজমা হয়। বাট বাংলাদেশে আমার প্রতিদিন না, প্রতি ঘন্টার সহচর হচ্ছে ইনহেলার। বাংলাদেশের এমন একটা বাসা বের করতে পারবে না যেই বাসায় রোগ নাই। অধিকাংশ বাসায়, আল্লাহ না করুক, আমরা যেখানে এখানে যারা আছি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সুন্দর রাখুক, অধিকাংশ বাড়িতে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। ফ্যাটি লিভার নাকি যেন এখন শুরু হয়েছে, নতুন একটা টার্মিনোলজি ফাটাই ফেলতেছে ডাক্তাররা ব্যবসা করে। ফ্যাটি লিভার কোনো রোগই না, ফ্যাটি লিভার একটা নতুন টার্মিনোলজি পাইছে। আমরা যেমন বাইকুনুর আঙ্গুরের গাছ পাইছি, একদম বিক্রি করে 800 টাকা করে বিক্রি করতেছে, একটা ফাটাই ফেলতেছে বাংলাদেশে। মনে হচ্ছে বাংলাদেশে শুধু মানুষ আঙ্গুরই খাবে। যাই হোক, তো এইরকম ভাবে ডাক্তারের পিছনে আপনার ইনকামে ম্যাক্সিমাম পয়সা চলে যাচ্ছে। আর যদি আপনি সুস্থ থাকেন, আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে থাকেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। আমি সুস্থ আছি, আল্লাহর কাছে শুকরিয়া করছি। অ্যাজমা কোনো রোগ না। তাহলে এই পোকামাকড়ের জন্য যে ওষুধগুলি ব্যবহার করছে সেগুলি আমাদেরকে সর্বনাশ করছে। এই সর্বনাশ থেকে যদি বাঁচতে হয় তাহলে ওষুধ থেকে বের হয়ে আসতে হবে। আমরা ছাদ বাগানিরা বারবারই বলেছি যে ঔষধ আমরা ব্যবহার করব না, কেমিক্যাল ফার্টিলাইজার। দেখবেন সবসময় আমি কেমিক্যাল ফার্টিলাইজারকে অ্যাভয়েড করেছি। কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করব না, সেগুলো আমরা চেষ্টা করছি। দেখা যাক, কীটনাশকের দোকান একটা না হলে আরেকটা, ঠিক একই রকম ভাবে ঔষধের দোকান তৈরি হয়েছে। এখানে ডাক্তার যদি কেউ থাকেন একদম বোবার মতো থাকবেন, ডাক্তার দিকে গালাগালি করবে। এখন অনেকে আছেন হয়তো, ডাক্তাররা কখনো নিরাপদ খাদ্যের কথা বলে না, কখনো বলে না যে আপনি ভালো খাবার খান, আসেন, ট্রিটমেন্ট দেন, টেস্ট করান আর ওষুধ দিয়ে যান। কতগুলো জিনিস বাংলাদেশে হয়েছে, লাভজনক ব্যবসা শুরু হয়েছে অনেকগুলো। 1 নাম্বার ডায়াগনোসিস সেন্টার, 2 নাম্বার ওষুধের দোকান। আমি রিটায়ারমেন্টের পরে ওষুধের দোকান দিব নাকি ডায়াগনোসিস সেন্টার বানাবো? রিটায়ারমেন্টের পরে তো রুগী হয়ে ওইটা পিছিয়ে দৌড়াইতে হবে। যাই হোক, এই দেখেন ওষুধগুলো, একটা কৃষকরে 2-3টা ওষুধ দিতে বলে, ককটেল বানিয়ে দিতে বলে। কি সর্বনাশ হয়েছে দেশে। ভাগ্যিস আপনারা যারা মা আছেন এখানে, মাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা কষিয়ে কষিয়ে রান্না করেন। যদি জাপানিজের মতো করে যদি সিদ্ধ খেতাম তাহলে এতদিনের স্ট্রাকচারটা, হাড্ডিটা থাকতো, মাংসগুলো গলে গলে পড়ে যেত। আমরা যে পরিমাণে ওষুধ খাচ্ছি, আমরা বাংলাদেশের মানুষগুলো শুধু ওষুধের পরিমাণে, যে পরিমাণে ওষুধের জন্য টাকা ব্যয় করছি, সেটা দিয়ে রাজার মতো থাকতে পারতাম আমরা দেশে, কিন্তু দুর্ভাগ্য আমাদের। যাই হোক, ঔষধের দোকানে দৌড়ান না এমন কেউ আছেন? লাকি, খুবই লাকি, খুবই লাকি, খুবই ভালো। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করেন, শুকরিয়া আল্লাহর কাছে। তাহলে এই ঔষধগুলোর কারণে কিন্তু আমরা অসুস্থ হচ্ছি। মজার ব্যাপার হচ্ছে কি, সবাই শুনেন, একজন কৃষককে আমি জিজ্ঞাসা করলাম যে পাইনঅ্যাপেল গুলো, আমি গিয়েছি, কি যেন নাম এটা, না 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 রাঙ্গামাটি নয়, আর এই টাঙ্গাইল, মধুপুরে গিয়ে খুব মজার খাবার খাওয়ালো। আমি বললাম যে আপনাদের এখানে অনেকগুলো আনারসের বাগান দেখা যাচ্ছে, আমি একটা বাগান থেকে আনারস তুলে নিয়ে যাব, কিনে নিব। কারণ এই বাগানে যাওয়া যাবে না, একটু হরমোন দেওয়া, ওষুধ দেওয়া। আমি তাহলে আপনি কোনটা খান? আমাদের বাগান আলাদা আছে, ওখান থেকে আমাকে তুলতে দিল। আমি ওইগুলো কি, ওগুলো ঢাকা পাঠাবো।
মানে কি? ঢাকার মানুষগুলো মানুষ না? এই রকম অবস্থায় দেশ চলছে। সো আপনাকে যেই মানুষটা ভালো মানের আম দিচ্ছে তাকে জিজ্ঞাসা করেন, সেখানে 90 বা ইনসেক্টিসাইড স্প্রে করছে, এটা বলে ভালো মানের। আমি রাঙামাটিতে ঘুরছি, একটা ফ্যামিলি পাশে আমি ফ্লোরে বসে গিয়েছি, ঘাসের উপরে বসে গল্প করতেছি, কয় টাকা বিক্রি করেন? 10 টাকা একটা আনারস। আমি বললাম যে আমার তো আনারস নিতে ইচ্ছা হয়, কিন্তু আমি তো সিঙ্গেল মানুষ, কে খাবে এগুলো? তাহলে তুমি খাইয়ে যাও এখানে। আমাকে করলো কি, এভাবে ছিলে 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 আনারস ধরে দিল। আমি খেয়ে দেখলাম এত মজা, দারুণ টেস্ট। কিন্তু এই টেস্টগুলো আমরা নষ্ট করে ফেলছি। যাই হোক, ঔষধ বিক্রিটা খুব চলছে বাংলাদেশে। কীটনাশক শুধুমাত্র একটা ব্যবহার করতে পারে না, 2-3টা ব্যবহার করতে পারে। নো মাপ, একটা ওষুধে প্যারাসিটামল না হলে হিস্টাসিনে কাজ হইব, এরকম ভাবে। ডাক্তাররাও কিন্তু, ডাক্তার যারা আছে রাগ করেন না, তারাও কিন্তু যেমনই হাতের লেখা হোক, কিন্তু ঔষধ লেখে 10টা আর টেস্ট দিবে 20টা। আমি এই ভয়ে আছি যে বয়স তো হয়ে গেল, ডাক্তারের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে, টেস্ট করতে করতে শেষ হয়ে যাব। যাক, এখানে শেষ করলাম। বেগুনের এই রকম আমি কিন্তু বারবার পোস্টারে ফেসবুকে দিই, এরকম পোস্টার বানিয়ে উইথ দ্য হেল্প অফ এআই আমি ইনফরমেশনগুলো লিখে দিই, তারা লিখে দেয়। এগুলো দেখবেন ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফুড পড়া, ওই যে কেটে কেটে তৈরি করা। আমি একটু স্পিডে যাই, এগুলো ইন্টারনেটে আছে, আমার ফেসবুকে আছে, 90 মিনিট স্কুলিংয়ে আছে। মাছি পোকা কীভাবে কন্ট্রোল করতে হয় সেগুলো আছে। অতিরিক্ত বিষ নয়, সচেতনতা ও সঠিক প্রয়োগেই টেকসই কৃষি পথ। এটা আমি একটা কথা বলেছি যে আমরা ইনসেকটিসাইডের বের হতে হবে, না হলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। পেস্টিসাইড সেফ বাংলাদেশ আমাদের করতেই হবে, এবং এই আন্দোলনটা হবে ছাদ বাগানিদের মাধ্যমে। ছাদ বাগানিরা আমরা ছাদে আমরা ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করবো না। খুব সহজে বলে ফেললাম করবো না। সলিউশন দেন কিভাবে আমরা প্রোডাকশন করবো, সেটার জন্য আসছে। আমরা কতগুলো টেকনোলজি আছে। লাইট ট্র্যাপ, খেয়াল করে দেখেন, আপনার ছোট্টবেলার গল্প, ওই যে একটা হারিকেন দিয়ে পড়তেন, কতগুলো পোকা এসে হাজির হতো। ঠিক একই থিওরি, একটা লাইট চালিয়ে রাখেন, পোকাগুলো আসবে, নিচে একটু সাবান পানি মিশিয়ে দিয়ে পোকাগুলো ওই পানিতে পড়ে পড়ে মারা যাবে। লাইট দিয়ে, এটাকে লাইট ট্র্যাপ বলা হয়। ঠিক আছে। আরেকটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ। ফেরোমন ট্র্যাপ হচ্ছে বিভিন্ন ক্রপসে, করলার জন্য আলাদা, লাউয়ের জন্য আলাদা, আমের জন্য আলাদা, এরকম ভাগ ভাগ করা আছে। আপনি লেখা আছে ফেরোমন ট্র্যাপ হচ্ছে এমন একটা গন্ধ তৈরি করে দেওয়া হয় যেই গন্ধে পুরুষ পোকাটা আসে, এসে এই পানিতে পড়ে মারা যায়, অথবা এই ট্র্যাপের ভিতরে ঢুকে আর বের হতে পারে না। পুরুষ পোকা যদি কমে যায়, ফিমেলের ম্যাটিং না হওয়ার কারণে মাল্টিপ্লিকেশন বন্ধ হয়ে যায়, সেভাবে কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। সেটাকে ফেরোমন ট্র্যাপ বলা হয়। আপনার রেডিমেড কিনতে পাওয়া যায়, কিনে কিনে ছাদে লাগিয়ে রাখবেন। ইয়েলো স্টিকি ট্যাপ, হলুদ কালারকে পোকা পছন্দ করে, কিছু কিছু পোকা আবার অন্য কালারও পছন্দ করে। এইটা যদি লাগিয়ে রাখেন, দেখেন কিছু কিছু এফিড, মাইটস এগুলো এসে আটকে যাবে। এখন এগুলো আপনি ব্যবহার করুন। ঘরে তৈরি কি আছে? ঘরে তৈরি কত কিছু আছে। যেমন হচ্ছে এক্সাম্পল দিই, আপনি রসুন বাটা সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে না এখন, যদিও আমি কিচেন রুমে যাই না অনেক বছর হলো। হ্যাঁ, ব্লেন্ডারের ভিতরে গুটা দিলে কিছু তো কেমন করে হয়ে যায়, সেটা দেওয়ার পরে রান্না করে ফেলেন। ব্লেন্ডারটা যখন ধুইতে চাচ্ছেন, তখন একটা পানি তৈরি হবে না, পানি দিবেন না, ওইটা স্প্রেয়ারের ভিতরে ঢুকিয়ে দিবেন, ঢুকে নিয়ে স্প্রে করে দেন, দেখবেন পোকা আর 10 দিন আসবে না এখানে। মনে করলেন যে ঠিক আছে, এটার সাথে একটু হলুদের গুঁড়া মিশিয়ে দিলেন, রোগ পালাই আসবে না। ওইটার সাথে পেঁয়াজ ব্লেন্ড করেছেন, ধুয়ে আপনি ফেলে দেন। এরকম যা যা কিছু আছে ব্লেন্ডিংয়ে যা ইউজ করবেন, সেগুলো গাছের ভিতরে দিবেন, অথবা গাছের গোড়ায় ঢেলে দেবেন বা ছিটাই দিবেন, সলিউশন হয়ে গেল। তারপরেও আমি বলছি, সবচেয়ে সহজ বুদ্ধি, একটা 2 লিটার পানি, এটার সাথে 3 থেকে 5 ফুটা লিকুইড সাবান, ওই যে প্লেট ধোয়ার ঘরোয়া টেকনিক, কিন্তু সাথে একটা নিম তেল মিশিয়ে একটু ঝাঁকা দিয়ে স্প্রে করে দেন। 7 দিন 5 দিন দেখবেন কোনো পোকা আসবে না, গাছের গ্রোথ ভালো হবে, পরিষ্কার থাকবে গাছ। এটা একটা সহজ টেকনিক, কিন্তু
নিম তেল সাবান পানি, নিম তেল সাবান পানি। দেখবেন আমার লেকচারে শুধু নিম তেল সাবান পানি বলি। আমার স্টুডেন্টটা ছিল নাহিয়ান, সে আমেরিকাতে আছে এখন। সে বলতো আপনি তো সারাতক্ষণ লেকচারের ভিতরে নিম তেল সাবান পানি বলেন, নিম তেল সাবান পানি বলেন। ভালো উপকারী, অসুবিধা কোথায়? আপনি ব্যবহার করেন নিম তেল সাবান পানি। এটা আমি কেটে কেটে ছবি তুলেছি, রাত জেগে জেগে বসে বসে আমি নিজেই কেটেছি, নিজে বানিয়েছি। মানে হচ্ছে এই বোতলটাকে উল্টা করে বসিয়ে দিয়েছি, হাফ কাপ পানির সাথে হাফ কাপ ভিনেগার মিশিয়ে দিয়ে 4-5 লিকুইড সাবান দিয়ে পানি দিয়ে যদি রেখে দিই, এটার গন্ধে, ভিনেগারের গন্ধে পোকাগুলো এসে ছাদে রেখে দিলাম, পোকাগুলো এসে পানিতে পড়ে মারা যাবে। সহজ গল্প কি? এইটা ইচ্ছা করলে আপনি নিজেরা বসে বসে বানাবেন, অসুবিধা কোথায়? এই স্লাইডগুলো আমি কখনো কখনো ফেসবুকে দিয়েছি, শুধু এটা খুঁজে নিয়ে একটু। আপনাদের খুব কষ্ট হচ্ছে না? সরি, আপনাদের দাঁড় করে রেখেছি। আমরা এখনই শেষ করে দেবো, খুব দ্রুত শেষ করে দেব। অথবা মশারি দিয়ে ঢেকে, আমরা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি আমাদের স্টুডেন্টরা এই কাজগুলো করেছে। ঢেকে রাখলে অনেক সময় অনেক গাছ খুব ভালো হয়। ঢেকে রাখলে ওষুধ দেওয়ার দরকার নেই। পলিনেশন কেমন করে হবে? মরিচ, ক্যাপসিকাম 100% না 98% পলিনেশন হয় বাতাসের মাধ্যমে, বাতাসে নাড়া পড়লে। যেমন আমি রাঙ্গামাটি গিয়েছিলাম, রাতে বেলা বের হয়েছি, প্রায় 1000টা ফুল ফুটেছে, ড্রাগন ফ্রুট। তখন 12টা বাজে। আমি জানতাম না ওখানে সাপের ভয় আছে। তো যে ইনচার্জ হর্টিকালচারিস্ট, সে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর বলছে গাছের দিকে যায় না, সাপটা থাকতে পারে। 1000টা ফুলে পলিনেশন কিভাবে করে দিয়েছে জানেন? ফুলগুলো সবগুলো ড্রাগন ফ্রুট দেখেছেন, ফুলগুলো সবগুলো এমন করে থাকে। উনি করেন কি, একটু নাড়া দিয়ে দিয়েছেন। আচ্ছা, নাড়া দিয়ে তো ফুলগুলো সবগুলো পোলেন, যেহেতু এখন ফুটেছে, এখন খুব ভালো পলিনেশন হবে এবং ফলগুলো এত বড়, পলিনেশন ভালো দেখে ফলগুলো অনেক বড় হয়। ড্রাগন ফ্রুটে শুধু নাড়া দিয়ে দিলেই হয়ে যায়। কত সুন্দর! যাক, পলিনেশন নেটের ভিতরে। বাট আপনি যদি করলা উৎপাদন করেন নেটের ভিতরে, মৌমাছি চাষ করবেন ওই নেটের ভিতরে, অসুবিধা কোথায়? এইরকম টেকনিকগুলো আছে, বাংলাদেশে চলছে গবেষণা। জি অবশ্যই, পানির সাথে সম্পর্ক নেই। আমরা পোকা কন্ট্রোল করছি নেট দিয়ে, পোকামাকড় কন্ট্রোল করার জন্য। সো অর্গানিক এবং ইনঅর্গানিক ফার্টিলাইজার একটা গল্প। যেমন হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার হচ্ছে গাছের না, পুরো মাটির খাবার তৈরি করে। আর আমরা যে ফার্টিলাইজার দিই, শুধু সে খাবার দেয় গাছের গোড়ায়। এই পার্থক্যগুলো আছে। তাহলে এখন খাবার নিয়ে একটু চিন্তা করি, খাবার নিয়ে চিন্তা করি। সহজ কথা, ভার্মিকম্পোস্ট আমরা ব্যবহার করি না? ভার্মিকম্পোস্ট পানির ভিতরে ভিজিয়ে যদি গাছে দেন, তাহলে স্যালাইন হয়ে যাবে, গাছের গ্রোথ খুব ভালো হবে, আঙ্গুর ফল থোকায় থোকায় আঙ্গুর ফল ধরতে হবে। এটাকে বলি হচ্ছে ভার্মিটি, ভার্মিটি, ভার্মিট চা। মনে করেন না এটা আমি ভার্মিট টি খাইতেছি, এটা নর্মাল টি, ভার্মিটি। তাহলে ভার্মিটি কি? ভার্মি কম্পোস্ট পানির ভিতরে ভিজাইয়া নাড়া দিয়ে একদিন রেখে, একদিন রাখার সময় নেই আমার, এখন ভিজালাম, এখন গাছে গুঁড়ে দিয়ে দেন, দেখবেন স্যালাইনের মতো কাজ হবে গাছে। ঠিক আছে? আরেকটা বালতি নিলাম, বালতির ভিতরে নিম খোল পচাইয়া ব্যবহার করি আমরা। নিম খোলের সাথে একটু হাড়ের গুঁড়ো ব্যবহার করেন, একটু হাড়ের গুঁড়া, একটু ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন, দেখবেন গাছের গ্রোথ আরো বেশি বেড়ে যাবে। বুঝতে পেরেছেন গল্পটা কি? গল্পটা সহজ, আপনারা প্র্যাকটিস করছেন, তাহলে এটাও ব্যবহার করা যাবে। বোকাশি, গত ক্লাসে বলেছিলাম, বোকাশি আমরা ব্যবহার করতে পারেন। বোকাশি হচ্ছে বাসার যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো পচিয়ে সার বানানো। বোকাশি হচ্ছে জাপানিজ ওয়ার্ড। ঘরের উচ্ছিষ্ট অংশগুলো দিয়ে সবজি, পচা ফলের সবগুলো জিনিসগুলো পচিয়ে যদি সার তৈরি করা হয়, বোকাশি বলা হয়। এটার ভিতরে কখনো কখনো আমি করি কি, একটু ইউরিয়া মোলাসেস দিয়ে দিই, ইউরিয়া দিয়ে দিই, এই নানাবিধ জিনিস দিয়ে তৈরি করা যায়। আর এটা হচ্ছে প্রোবায়োটিক, এটা সবার জন্য প্রয়োজন। বোকাশি একটু ছবি, এটা হচ্ছে লিকুইড ফর্ম, লিকুইড। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে ওয়েল কেক, হাড়ের গুঁড়া। তিনটা মিশিয়ে একটু পচিয়ে নিয়ে ব্যবহার করে দেখেন, গাছের চেহারা পুরো শাহরুখ খান হবে। এখন আমি জানি শাহরুখ খান হবে। বোকাশি বললাম, প্রোবায়োটিক। হ্যাঁ, শাহরুখ খান এছাড়া তো চিনি না কাউকে, শাহরুখ খান ছাড়া চিনি না। এখন আমি কি যেন, কার জন্য নাটক দেখি আমি, ইরাস রোহান না কি যেন,
হ্যাঁ, ইরাস রোহানের সব নাটক দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই নাটকগুলো দেখি, এবং নাটকগুলো যদি কষ্টের হয় কান্না করি, হাসির হলে হাসি, বাহ কি মজা। আর কিছু দেখি না, সিনেমা টিনেমা বুঝি না। তা যাই হোক, প্রোবায়োটিক লিকুইড মেডিউল, প্রোবায়োটিক, বায়োটিক, বায়োটিক, বায়োটিক কথাটা আছে মানে জীবন্ত কিছু থাকবে এখানের ভিতর, ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো থাকার কথা। তাহলে এটা তৈরি করার জন্য কি কি ব্যবহার করেছে? আপনাদের জন্য না, যারা কৃষি পর্যায়ে কাজ করবেন, মাঠ পর্যায়ে কাজ করবেন তাদের জন্য, ছাদের জন্য একটু কঠিন, যাদের গরুর ফার্ম আছে তারা ব্যবহার করবে। দেশি গরুর ইউরিন, দেশি গরুর কাউডাং, তাজা, পচা না। আমরা কাউডাং ব্যবহার করি, গোবর ব্যবহার করি শুকনো পচা, এটা কিন্তু তাজা, তাজা গোবর, তাজা ইউরিন, ইউরিয়া, মোলাসেস, বেসন 21 দিন পচিয়ে রেখে, পানি দিয়ে পচিয়ে রেখে যদি আমরা সার হিসাবে দেই, শাহরুখ খান ছাড়া কাকে বলবো, ইরা সোহানের মতো হয়ে যাবেন, এইরকম কিছু একটা হয়ে যাবেন। দেখ, প্রোবায়োটিক লিকুইড মেনু অনেক উপকার করে। এতটুকুই হচ্ছে ক্লাস। 5 জন প্রশ্ন করবেন, কোনো প্রশ্ন থাকলে আমার কাছে প্রশ্ন করতে পারেন। আগে স্লাইডটা, প্রোবায়োটিক, এটা এটা উপকার কি কি করে। তো এতক্ষণ যে প্রশ্ন করেছে ম্যাডাম প্লিজ সবাই শুনবেন কিন্তু। হ্যাঁ, কাকরোলের মেল ফিমেল আলাদা, কাকরোলের পটলের মেল ফিমেল, কাকরোলের পটলগুলোর মেল এবং ফিমেল ইয়া হয়, নিচে একটা বাল্ব, এটাকে বলা হয় হচ্ছে টিউবার হয়, মানে মিষ্টি আলুর শুকনো ছোট মিষ্টি আলুর মতো হয়, যেটা, হ্যাঁ কন্দ বলা হয়, যেটার মেল ফিমেল আলাদা থাকে। এগুলো সাধারণত আমরা আলাদা করে হারভেস্ট করতে হবে আপনাকে। ধরেন 10টা ফিমেল আছে, এর মাঝে একটা মেল গাছ লাগবে। এগুলো রাখার নিয়মটা কি? রাখা হচ্ছে নর্মালি, সাধারণত সেতে হলে হবে না, শুষ্ক ঘরের ভিতরে বালির ভিতরে যদি রেখে দেন তাহলে এই সিজনটা সে ডরমেন্ট থাকবে। আবার যখন সিজন আসবে, বর্ষাকাল আসবে, তখন আবার লতা গজানো শুরু করবে, তখন এটা মাটিতে লাগিয়ে দিলে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে, মেল ফিমেল ভাগ করে লাগাতে হবে। ফিমেল গাছে ফল হবে, মেল গাছে ফলের মতো একটু স্ট্রাকচার হবে, হলুদ হয়ে পড়ে যাবে, নষ্ট হয় না, নষ্ট হয় না, নষ্ট হয় না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জি বলেন। না না, আখ গাছের যখন মাটি ফেটে, মানে গাছ ফেটে যায়, এটার জন্য অনেকগুলো কারণ আছে। কিছু ফাঙ্গাল ইনফেকশন হয়, কিছু ব্যাকটেরিয়া গ্রো করে। দেখুন বেশি দিন যখন ফাটাটা থাকে, নাকের কাছে নিলে দুর্গন্ধ বের হয়, তাহলে ব্যাকটেরিয়া আছে। তাহলে সবগুলো, এই গাছটাকে আর টুকরা করে লাগানো যাবে না। গাছের গোড়ার অংশটা যদি আবার লাগিয়ে রাখেন অথবা টুকরা করে লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে আবার গাছ হবে। বাট আপনাকে খেয়াল রাখতে হবে, ওখানে একটু ফাঞ্জিসাইড দিয়ে একটু ওয়াশ করে তারপর লাগাতে হবে। আর এটা নানাবিধ নিউট্রিয়েন্টের অভাব হয়েছে, পানির অভাব হয়েছে এবং বোরনের অভাব হয়েছে, যার জন্য ফেটেছে। জি, জোরে বলতে হবে। ডিমের খোসা হচ্ছে স্লো রিলিজিং পটাশ অ্যান্ড ক্যালসিয়াম, ফসফরাসও। এইগুলো সাধারণত 1-2 মাসে হয় না, 3 মাস পর থেকে রিলিজ হওয়া শুরু হয়। সো আপনি এখন লাউ গাছে গোড়ায় দিয়েছেন, লাউ গাছ এটা পাবে না। এরপরের বার যদি আবার অন্য গাছ লাগান তখন সে বেনিফিটটা পাবে। জি, গুড়ার মাঝেও, গুড়ার মাঝে যদি এইভাবে দিয়ে দেন ডিম ভেঙে, তাহলে কিন্তু এটা অ্যাভেলেবল হতে সময় লাগে। বাট কেউ কেউ করে কি, আমাদের হচ্ছে অ্যাপল ভিনাগার, ভিনাগার, সিরকা, সিরকা অথবা একটু সাইট্রিক অ্যাসিড যদি যে এইগুলো ডিমের সাথে দেয়, তাহলে দ্রুত সলিবল হয়। তাও কাজ করতে 1 মাসের মতো সময় লেগে যায়। মিক্সড করে দিতে থাকেন, না জমিতে দিতে থাকেন, জমিতে তো থেকে যাবে, টবে থেকে যাবে, আপনি পরে গাছ পাবে বা ম্যাচিউর অবস্থায় পাবে, তখনও দেয়া দিতে পারে মাটি তৈরি করার জন্য। ম্যাডাম প্লিজ।
কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ এখন 12 মাসই হয়। ম্যাডাম আপনি শুনেন, কাঁঠাল গাছের সমস্যাটা হলো কিছু কিছু কাঁঠাল দেখা যায় যে গাছে এতটুকু হয়ে পচে যায়, আবার ছোট হয়ে পচে যায়। কাঁঠাল গাছে সাধারণত 2 রকমের ফুল মানে কাঁঠাল ধরে, একটাকে মুচি বলি, মুচি যেটাকে বলি এটা হলো পুরুষ ফুল, আর যেটা গাছে রেখে দিই কাঁঠাল হবে বলে রেখে দিই, মুচি দিয়ে আমরা কিন্তু ভর্তা বানিয়ে খেয়ে ফেলি, মানে পুরুষ গাছগুলো, পুরুষ ফলটাকে। এই ফলটা দেখবেন কিছুদিন পরে একটু বড় হয়ে পচে গাছের গুঁড়া পড়ে যায়, এর জন্য আমরা কিন্তু ভর্তা বানিয়ে খাই ফেলি। যখনই মুচিটা হবে তখনই খেয়ে ফেলে কিন্তু পলিনেশন হবে না, কিছুদিন রেখে দিতে হবে, কারণ পোকা এসে পলিনেশন করবে, সৃষ্টি করতে হবে অর্ডার, আমাদের কিছু করণীয় নাই। ওই পলিনেশন যদি পুরুষ গাছ যদি না থাকে তাহলে ফিমেল যেটা হয়েছিল একটু বড় সেটা পলিনেশন হয়নি, সে কোষ তৈরি করবে না, ফার্টিলাইজ না হলে কোষ তৈরি করবে না, না করে বড় হবে কিছুদিন পরে পচে পড়ে যাবে। তাহলে পলিনেশন ইম্পর্টেন্ট 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গাছের মুচিগুলো হওয়ার সময় দেখবেন শাখা গাছগুলোতে ডালগুলো কাণ্ডের ভিতরে ফিমেলটা হচ্ছে, শাখা গাছগুলোতে মুচিগুলো হচ্ছে, মুচিগুলো সহজেই পেরে ফেলবেন না, মুচিটা রেখে দিবেন যেন পলিনেশন হওয়ার পরে ভর্তা বানায় খাবেন, তাহলে পলিনেশন হলে আর পচবে না। আর যদি গাছের ভিতরে যদি বর্ধমিচা স্প্রে করেন তাহলে ফাঙ্গাল ইনফেকশনটা হবেই না, এটাও ইম্পর্টেন্ট একটা জিনিস। একজন একজন জি জি। মাকড়, নেমাটোড, গুড। নেমাটোড বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকারক সয়েল বর্ম, সয়েলের ভিতরে থাকে, বাতাসে উড়ে না। তাহলে আপনি যখন একটা জমিতে নরসিংদী থেকে একটা আমের একটা গাছ নিয়ে যাচ্ছেন হচ্ছে অন্য জায়গায়, ওই জায়গাতেও নেমাটোডটা চলে যাবে, মাটির সাথে যায় সে। নেমাটোড হচ্ছে মাইক্রোবসের মতো ছোট, চোখে দেখা যায় না, কেঁচোর মতো দেখতে। করে কি নেমাটোডটা এইভাবে গাছের শিকড়ের ভিতরে মাথাটা ঢুকায়, মাথা ঢুকে পিছনটা বের করে রাখে। গাছের ভিতরে যত খাবার তৈরি হয়, পানি উপরে যাচ্ছে, খাবার তৈরি হচ্ছে না ফটোসিনথেসিস হয়ে, সে খাবার যেটা তৈরি হয় সে খায় এবং পিছন দিতে বের করে দেয়। তার জন্য তার ডিহাইড্রেশনের ক্যারেক্টার দেখা দেয়, যে আস্তে আস্তে চুপসায় যায়, গাছের নেতিয়ে পড়ে, প্রথম দেখা যাবে পানির অভাব হয়েছে বলে মনে হবে। এটা কন্ট্রোল কি? নেমাটোড কন্ট্রোল করার জন্য দেশের বাইরে কি করে, তারা দেশের বাইরে ফিউমিগেশন করে, মাটির ভিতরে কেমিক্যালস স্প্রে করে দেয় মাটির নিচে। আমাদের এটা সম্ভব না, কারণ হচ্ছে আমাদের সেই ইকুইপমেন্ট নাই, নিচে পাইপ ঢুকিয়ে দিয়ে করা সম্ভব না। বাট তাহলে আমরা কি করব, মাটিগুলো, নেমাটোড হচ্ছে সানলাইট সেন্সিটিভ, সূর্যের আলো পড়লে 3 ঘন্টা মাঝে সে মারা যায়। তাহলে কৃষকরা খেয়াল করে দেখেন, কৃষকের জমি করা কি চাষ দিয়ে 2 দিন রেখে দেয়, আবার চাষ দেয়, মানে হচ্ছে সূর্যের আলো এসে নেমাটোডটা নষ্ট করবে, আর পাখি এসে পোকার ডিমগুলো খেয়ে ফেলবে। এর জন্য কৃষক কিন্তু আমাদের চেয়ে চালাক, তারা এটাকে সোলারাইজেশন বলা হয়। এর জন্য আপনি সেখান থেকে আইডিয়াটা নেই, টবের মাটিগুলোকে বছরে একবার যদি রোদ্রের ভিতরে শুকিয়ে নেই তাহলে এই জমিতে নেমাটোড থাকবে না। টবে টবে যদি গাঁদা ফুল গাছ লাগিয়ে রাখি, গাঁদা ফুলের শিকড়ে নেমাটোড বাসা বাঁধে। আপনি নেমাটোড শিকড়ে যখন গাছটা একটু বড় হলো, আমরা শিকড় সহ যদি এই গাছটা তুলে ফেলে দিই, পুড়িয়ে ফেলি বা অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে কিন্তু আমার টবের মাটিগুলো নেমাটোড ফ্রি হয়ে গেল। নেমাটোড মাটিতে যদি নিম খৈল অথবা নিম খৈল পচা দিই, নেমাটোড এই মাটিতে থাকে না অথবা মারা যায়। তাহলে এটাও সহজ বুদ্ধি, গাছের উপকার হলো নিম খৈল পচিয়ে দিব, নিম খৈল, নিম গাছে খৈল পাওয়া যায় না এখন নিমের, সেটা যদি ব্যবহার করি তাহলে নেমাটোড কন্ট্রোল হয়ে যায়। তাহলে কয়েক রকম ভাবে আমরা কিন্তু করতে পারি। ঠিক আছে, আর একজনের প্রশ্ন নিব। জি, কালো কালো হয়ে কালো হয়ে গেল। এটা সমস্যা হলো যে আমি একজন মানে দরবেশের মতো আছি, মাঝে মাঝে সফেদা পাকলে যদি খাওয়াতেন আমি আল্লাহর কাছে দোয়া করে দিতাম, তাইলে হতো। আসলে সফেদা গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই যে নষ্ট হয় না, 2টা দিয়েছেন। আমার কাছে অনেক আগের একবার একজন একটা লাউ নিয়ে আসছে, অনেক আগে, আমরা তখন 90 মিনিট স্কুলিং করাতাম নিচে। আমি বললাম লাউ কেন নিয়ে আসেন, প্রথম লাউটা আপনাকে দিলাম। আমি তখন মনে করলাম আমি কি দরবেশ হয়ে গেলাম, ফান করেছি আমি। সফেদা গাছের বাগানে এই সমস্যাটা হয় না,
বাগানের সমস্যা হয়, কারণ হচ্ছে পোকা এসে পলিনেশনটা করে দেয়। সফেদা গাছ এবং ভ্যানিলা গাছ, ভ্যানিলার ফ্লাওয়ার একই রকম স্ট্রাকচার। সফেদা গাছের ফুলটা এমন করে ফুটে থাকে, পোকা যদি না ঢুকতে পারে দেখবেন সাদা হয়ে ফুলটা ফুটছে, তখনই ফুলটা পলিনেশন হতে হয়। এর জন্য আমরা করি কি, ফজর নামাজ পড়ার পরে গাছের ছাদে যাবেন, গিয়ে দেখবেন ফুলটা একটু সাদা একটু হয়েছে, আপনি আস্তে করে ধরে চাপ দিয়ে দিবেন, আস্তে করে ধরে চাপ দিয়ে দিবেন। ফিমেল পার্টটা মাঝে, মেল পার্টটা দূরে, পোকা এসে পলিনেশন করানোর কথা। যেহেতু ছোট ফুল এবং কম সময়, এই সময় পোকা আসে না। আপনি সকালবেলা উঠে গিয়ে চাপ দিয়ে দিলেন, দুইটা লাগিয়ে দিলেন, পলিনেশন হয়ে গেল। একটা ফলও দেখবেন ছোট হবে না, সবগুলো বড় বড় ফল হবে, একটাও পচবে না। আরেকটা জিনিস সফেদা হয়, একটু বড় হওয়ার পরে কালো কালো হয়ে যায়। সাবান পানি, নিম তেল, সাবান পানি নিম তেল স্প্রে করবেন। সাবান পানি স্প্রে করলে আমরা যখন গোসলের মতো করি, গোসল করি কেন? আমাদের কিছু রোগবালাই যেন না হয়, অথবা ঘেমে যাওয়ার ফলে এখানে যে রোগবালাই যেন আশ্রয় না নিতে পারে, এর জন্য আমরা গোসল করি। না হলে গোসল না করলে চলতো। আমেরিকানরা গোসল করে না, জাপানিজ দেখি 7 দিন গোসল করে না, একদিন গোসল করে পানির ভিতরে পড়ে থাকে সারাদিন। তো যাই হোক, আমাদের রেগুলার গোসল করতে হয়, কারণ হচ্ছে আমাদের হিউমিডিটি বেশি, ফাঙ্গাল ইনফেকশন বেশি। আপনি দেখবেন একদিন গোসল না করলে তারপর দিনে দেখেন গায়ে অবস্থা কি হয়ে যায়। জাপানে গিয়েছি, নিচে শার্টের কলার 7 দিনও কালো হয় না, আর আমাদের একদিন খালি গুলিস্তান থেকে এখান পর্যন্ত আসতে আসতে কালো হয়ে যায়। সো এগুলো, এই প্রশ্নের পরেই আমরা শেষ করছি। আমরা এখন যাচ্ছি আমাদের কথায়। আমাদের গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা কষ্ট করে আসছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি, মাটির পিএস মাপার জন্য 200 টাকা দামের পিএস মিটার পাওয়া যায়। মাটির ভিতরে 200 টাকা দিয়ে মাটির ভিতরে ঢুকাইলে পিএস টুকটুক টুকটুক করে রিড দিয়ে দেয়, সেটা হতে পারে। এছাড়া 200 থেকে 25,000 পর্যন্ত আছে মাটির পিএস মাপার জন্য। এখন সেন্সর বেসে 2-3 হাজার টাকা এনে দিলেই পিএস মাপা খুব সহজ। আগে মাপা হতো লিটমাস পেপার দিয়ে, এখন আর সেই যুগ নাই, সেন্সর দিয়ে করা যায়। সো এটা বাজারে 200 টাকা পাওয়া যায়। এখন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, শুধু আমরা জানলেই হবে না যে আমরা এখানে গল্প করি, আপনার বন্ধুদেরকে জানাতে হবে। জানানোর জন্য যেটা হচ্ছে, বেশি বেশি পোস্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন গ্রিন বাংলাদেশের পেজটা সবার কাছে পৌঁছে এবং তারা যেন এই ভিডিওগুলো দেখে। আমরা লাইভ করছি, এখন মোর দেন 1000 মানুষ কিন্তু লাইভে দেখছেন। যারা লাইভে দেখছেন তাদের কাছে সেলিউট রইল। তো এটা হচ্ছে আপনাদের কাছে আবদার রইল, বেশি বেশি করে পোস্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করবেন তো? হ্যাঁ হ্যাঁ, কাটতে পারবেন, কাটতে পারবেন, কাটতে পারেন। লেবু গাছ কাটার পরে ফাঙ্গাল ইনফেকশন হবে, এর জন্য যদি বর্ধ মিচা দিতে পারেন, নিম তেল, সাবান পানি দিতে পারেন, তাহলে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আচ্ছা, আমরা প্রতিবারই দেখি যে আমাদের গ্রিন বাংলাদেশে কারা খুব অ্যাক্টিভ মেম্বার। অ্যাক্টিভ মেম্বারদের জন্য তাদের কাছে একটা শুভেচ্ছা উপহার থাকে, সেটা হচ্ছে নন্দিনী চারা। নন্দিনী গাছ কে কে চিনেন? ও বাবা, এই নন্দিনী ফুলটা হচ্ছে আমেরিকান একটা ফ্লাওয়ার। আমি জাপানে নিয়ে গিয়ে এটা গবেষণা করেছি, 8 বছর এটার উপর গবেষণা করে আমরা বাংলাদেশে এটা প্রোডাকশন করার চেষ্টা করেছি। আমরা এখন রোসেট ফ্রি আমরা করতে পারি, এরকম চারা উৎপাদন করতে পারি। সো যারা অ্যাক্টিভ মেম্বার আছেন তাদের কাছে আমরা এই চারাগুলি প্রতিবারই পৌঁছে দিব, 2-3 করে। এইবার মেরি আপা কোথায়? মেরি আপারকে রিকোয়েস্ট করব যে আমাদের অ্যাক্টিভ মেম্বারদের লিস্ট করে দিয়েছেন আমাকে। মেহেরুস হালিমা আসছেন? আসে নাই? বাহ, এরপর একজন লাকি হয়েছে। সুরভি মণি, বাবা, মেরি আপা প্লিজ। এখন শুনেন সবাই, নন্দিনী গাছ লাগানোর জন্য কোনো রকমের মানে স্পেশাল কিছু নাই, গাছটা যেন বেশি ডুবে না যায় সেদিকে খেয়াল রাখবেন। মাটির যে লেভেল আছে সেই লেভেলেই রাখবেন। এই গাছটা হচ্ছে আমার মতো খুব পছন্দ করে খাবার, আমি কিন্তু পেটুক, যা পাই তাই খাই। রাস্তার পাড়ে চা খুব মজা, সিঙ্গারা খুব মজা।
তাহলে এই গাছটাও খাবার খুব পছন্দ করে, এর জন্য ভার্মি কম্পোস্ট ওই যে আজকে যে ক্লাসে বললাম সেগুলো একটু গাছের গোড়া দিবেন, অনেক ফুল ফুটবে। আশা করি ফুলগুলো ভালো হবে, পোকা যেন না কামড়ে। হ্যাঁ, পোকা যেন না কামড়ে। ওয়েলকাম। রাশেদুল ইসলাম বিজয়, বিজয় ভাই কিন্তু লিখেছিলেন আমি আসবো, আসেননি, লাকি এয়ারপোর্টের জন্য। সৈয়দ গোলাম কিবরিয়া ভাই, উনিও আসেননি, গুড। বকুল আক্তার বকুল, আপনি সেই, আপনাকে শুধু খুঁজে দেখার জন্য আপনাকে, তুমি একটু হেল্প করো মেরি আপাকে, এতটুকু মেরি আপা দাঁড়া থাকেন, পৌঁছে দেন। আপনাকে ধন্যবাদ, আপনি আসছেন, আপনার খুঁজতেছিলাম কে উনি। জি আচ্ছা, আপনাদের সব সময় দেখি কমেন্টস করেন, বাট ওনাকে চিনি না আমরা, যাই আমরা লাকি যে আপনি কমেন্টস করেন। তারপর হচ্ছে আবু জাফর, আবু জাফর এমডি আবু জাফর আসছেন, হয়নি? যাক। তনিমা তাবাসসুম, আপনি খুব যত্ন করে লাগাতে হবে। তনিমা তাবাসসুম। জাহিদ মাহমুদ লিখেছিলেন যে আমি আসবো, দেখছেন আমরা কত কষ্ট করে ওখানে দেখে কমেন্টস দেখে লিখে আসছি। তাই মুনমুন রহমান, উনিও আসেননি। রহমান। মাহমুদুল হাসান, ওই যে মাহমুদুল হাসান। আমাদের এখানে এই লিস্ট এখন হচ্ছে সবার জন্য যে কথা, সবার জন্য রইল হচ্ছে বাইকুলুর জাতের এই চারাটা আমরা অনেক কষ্ট করে কালেকশন করেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আজকে গিয়ে লাগানোর দরকার নেই, টপটাকে সুন্দর করে একটু বড় টপ, তারপর যেভাবে কথা বলেছি সেভাবে মাটিগুলো সুন্দরভাবে তৈরি করে আপনারা যদি লাগান তাহলে এটা হচ্ছে আমাদের সার্থকতা থাকবে। আমি আশা করছি যে আপনারা খুব যত্ন করে এটা করবেন। আমাদের এই রুমটাতে এখন আমরা গাছ দিচ্ছি না, কারণ আমাদের কর্তৃপক্ষ বলেছেন আমরা নাকি নোংরা করে ফেলি। আমাদেরকে বলেছেন যে ওখানে নিচে দাঁড়িয়ে, ওখানে ব্যবস্থা হয়েছে না নিচে, ওখানে আছে মেরিয়াপা এবং আমার স্টুডেন্টরা মেরিয়াপাকে হেল্প করবা, ওখানে গিয়ে অনুগ্রহ করে আপনারা লাইন ধরবেন। আপনাদেরকে লাইন ধরতে বলাটা আমার এত সাহসিকতা আমার নাই। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ও পাশে লাইন ধরে একটু দাঁড়াবেন। আপনাদের আমি প্রাউড ফিল করছি যে বলতে যে আপনাদের মতো গুণী মানুষরা এখানে আসেন একটা, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মাঝে মাঝে আমার স্টুডেন্টদের সাথে গল্প করি যে মনে হয় ওনারা গাছ দিতে আসেন না। ওনারা কেন আসেন? কারণ হচ্ছে ওন করেন ওনার ফিলিংস। এই গাছটা 50টা গাছ কেনা যায়, আপনি যে খরচ করে এখানে গাড়ির পেট্রোল দিয়ে আসেন, এরকম 50টা গাছ কেনা যায়। এত ব্যস্ততার সময়ের ভিতরে আপনারা আসছেন, এটা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। তবে হ্যাঁ, আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের পরিবেশের জন্য, মানুষের জন্য আমরা সবাই মিলে কাজ করছি। এই প্রাউডটুকু, এই ওনটুকু আমরা রাখি, যার জন্য আমরা ফিল করছি যে আমরা ভালো কাজ করছি। আপনাদের মতো গুণী মানুষরা আসেন এত ব্যস্ত সময়ের মাঝে, এটা আমার জন্য সৌভাগ্য যে আপনারা আসেন। আপনাদেরকে দাঁড়িয়ে লাইন ধরে গাছ দিতে বলাটা আমার জন্য এটা মানে সাজে না। আমি ক্ষমা চাচ্ছি, তবুও মেরি আপা যেহেতু ওখানে দিবেন, মেরি আপার দোষ হলো মেরি আপার। হ্যাঁ, মেরি আপাকে আমার স্টুডেন্টরা তোমরা হেল্প করবা। হ্যাঁ, শুধু এটা গুছিয়ে ফেলো, ঠিক আছে? আস্তে আস্তে লাইন ধরার জন্য বলছি, সবাই গাছ পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।